হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে, যেখানে গল্পের নায়িকা ফেঁসে যায় এক নোবেলের দুনিয়ায়। যে মেয়ে কখনোই ভালোবাসায় বিশ্বাস করত না, তাকেই টাস্ক দেয়া হয় এক হ্যান্ডসাম রিচ সিওকে প্রেমে ফেলার, যেটা মোটেও সহজ ছিল না। আর এই টাস্ক কমপ্লিট করতে গিয়ে মেয়েটা যা কাণ্ড ঘটায় তা তো আমরা সামনেই দেখতে পাবো। গল্পটা খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমরা এনজয় করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা লিন হুয়ানকে দেখি। ও এক স্ট্রিমিং কোম্পানিতে কাজ করে আর লাইভের মাধ্যমে রোম্যান্টিক নোবেল রিভিউ করে। এখানে আমরা গল্পের হিরো গাও হাইমিংকেও দেখি। হাইমিং খুবই রিচ হ্যান্ডসাম একজন সিও। ও এই কোম্পানিতে এসেছে কোম্পানিটা কেনার জন্য। এ সময় হুয়ান আর ইচি 90 দশকে বানানো একটা রোম্যান্টিক নোবেলের রিভিউ করার জন্য লাইভ শুরু করে। হুয়ানের কাছে কাহিনীটা একদমই ভালো লাগে না। হুয়ান বলে, নোবেলের নায়িকার নামের সাথে আমার নামের মিল, তবে মেয়েটা খুবই আজব। ওর বয়ফ্রেন্ড বিদেশে গিয়ে ওকে ধোকা দিচ্ছে, এরপরও মেয়েটা তার পাশেই পড়ে আছে। কি আজেরা কাহিনী। ইজি বলে, ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসে সে নিঃস্বার্থ হয়ে যায়। শুনেছি তুমি কখনো ডেটই করনি, এজন্যই তুমি এসব বুঝবে না। ওদের ঝগড়া দেখে কোম্পানির ম্যানেজার ভয় পেয়ে যায়। এসব দেখে যদি হাইমিং ডিলটা ক্যান্সেল করে দেয়, এজন্য উনি লাইভটা বন্ধ করে দেয়। হুয়ান তো রেগে ওনার কাছে এসে ঝগড়া করতে থাকে। হাইমিং অবাক হয়ে হুয়ানকেই দেখছিল। হুয়ান বলে, উনি কে? ম্যানেজার বলে, উনি আমাদের কোম্পানিটা কেনার জন্য এসেছে। হাইমিং বলে, তোমার কি মনে হয় এই নোবেলের একটা ছেলেও ভালোবাসার যোগ্য না? হুয়ান বলে, আমার লাইফটা আবারও শুরু হয়ে নিক, দেন রাতের মাঝেই আমি আপনাকে উত্তরটা জানাবো। হাইমিংয়ের কথায় হুয়ানের লাইভ আবারও শুরু হয়। হুয়ান মেইন লিডদের ব্যাপারে বলছিল, এটা হচ্ছে নায়িকার পেজার। কেউ তোমার সাথে যোগাযোগ করতে চাইলে প্রথমে পেজারে মেসেজ আসে, আর তোমাকে একটা ফোন বুথ খুঁজে তাকে কল করতে হবে। কত ঝামেলা। আর এটা হচ্ছে হিরোর ফেভারিট টয়, সে জেট মডেল কালেক্ট করতে পছন্দ করে। হঠাৎ হুয়ান আশেপাশের সব কিছু ঘোলা দেখছিল। এর মাঝেই ও বেহুশ হয়ে যায়। কিন্তু 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 হুয়ানের হুঁশ আসে নোবেলের দুনিয়ায়। সালটা ছিল 1999। ওর পেছনেই হাইমিং ছিল। হাইমিং বলে, আজ তো মিউজিয়াম বন্ধ, আপনি এখানে কি করছেন? হুয়ান তো কিছুই বুঝতে পারে না। হাইমিং চলে গেলে হুয়ান ওর পিছুই যেতে নিচ্ছিল। এখানের এমপ্লয়ি ওকে আটকে বলে, আপনি এই জেট মডেলটা ভেঙে ফেলেছেন, এর জরিমানা দিতে হবে। তখনই ম্যাং ম্যাং নামের একটা মেয়ে এসে বলে, আমি টাকা দিচ্ছি। লাইভ করার সময় ওই পেজারটা ওর পকেটেই রয়ে গিয়েছিল। পেজারে মেসেজ আসে, ওয়েলকাম টু নোবেল ওয়ার্ল্ড। তোমাকে স্টোরি ফলো করতে হবে, তবেই তুমি তোমার আসল দুনিয়ায় ফিরতে পারবে। হুয়ান ভাবে কেউ হয়তো ওর সাথে প্র্যাঙ্ক করছে, নাকি এটা স্বপ্ন। ও নিজের মাথায় বাড়ি মারতে থাকে, কিন্তু কিছুই তো বদলাচ্ছিল না। পেজার বলে, তোমাকে গেমের নিয়মগুলো মানতে হবে। তুমি কাউকে নোবেলের ব্যাপারে বলতে পারবে না। তুমি হচ্ছ গল্পের ফিমেল লিড, তবে তুমি গল্পটা চেঞ্জ করতে পারবে না। তোমার টাস্ক হচ্ছে গল্পের হিরো গাও হাইমিংকে তোমার প্রেমে ফেলতে হবে। হাইমিং তোমাকে প্রপোজ করলেই তুমি তোমার দুনিয়ায় ফিরে যাবে। হুয়ানের তো অনেক রাগ হয়। নোবেলে ম্যাং ম্যাং ছিল ওর বেস্ট ফ্রেন্ড। হুয়ানকে এভাবে দেখে ম্যাং ম্যাংয়ের চিন্তা হচ্ছিল। পেজার বলে, তুমি নিয়ম ভাঙলে তোমাকে পেনাল্টি ভোগ করতে হবে। হুয়ান চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল ও এই গেম খেলতে চায় না। এর জন্য ওকে পেনাল্টি হিসেবে কয়েক মিনিট পেছনে নিয়ে যাওয়া হয়। বেচারি বারবার নিয়ম ভাঙছিল আর মাথায় বাড়ি খাচ্ছিল। অবশেষে হুয়ান বুঝতে পারে এই টাস্ক পূরণ করা ছাড়া ওর কাছে আর কোনো রাস্তাই নেই। ওকে যেভাবেই হোক হিরোকে ওর প্রেমে ফেলতে হবে। হুয়ান আর ম্যাং ম্যাং একসাথেই থাকে। নোবেল দুনিয়ায় হুয়ানের একটা বয়ফ্রেন্ড আছে, শাওজু। শাওজু বিদেশে পড়াশোনা করে, আর হুয়ান সব সময় ওকে টাকা পাঠায়, ওর কেয়ার করে। কিন্তু এই হুয়ান তো সব কিছুই জানে যে শাওজু একটা বাটপার। তবে সমস্যা হলো ও চাইলেও ব্রেকআপ করতে পারবে না। ম্যাংম্যাংয়ের ব্যাপারে বলতে গেলে ও খুবই ধনী পরিবারের মেয়ে, সাথে ও ভালো একজন কার্টুন আর্টিস্ট, নোবেলও লিখে। ও একটা ইভেন্টে ইনভিটেশন পেয়েছে, যেখানে লিতাও গ্রুপের সিও গাও হাইমিংও আসবে। এই দেখে হুয়ান বলে, আমিও সেখানে যাব, কারণ ওকে তো হাইমিংকে পটাতেই হবে। এরপর ওরা সেই ইভেন্টে পৌঁছায়। মেয়েরা তো মিস্টার গাও গাও বলে চিল্লাচ্ছিল যে উনি কত হ্যান্ডসাম। কিন্তু হুয়ান ভুল করে মিস্টার লুকে মিস্টার গাও ভেবে নেয়, আর প্ল্যান বানাচ্ছিল কিভাবে মিস্টার গাওয়ের কাছে যাবে। ওভাবে একটা ওয়েটারকে টিপস দিয়ে মিস্টার গাওয়ের কাছে যাবে। হুয়ান ওয়াশরুমে আসলে এখানে হাইমিংকে দেখে বলে, তোমাকেও কি টাস্ক দেওয়া হয়েছে? হাইমিং তো কিছুই বুঝতে পারে না।
ওয়ান বুঝতে পারে ও নোবেলের একটা ফিকশনাল ক্যারেক্টার, আর ওকে 50 ইউয়ান দিয়ে বলে আমার কাজ করবে, ওই বাহিরের মিস্টারের কাছে যাওয়ার জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। হেইমিং তো অবাক, ও এত বড় সিও 50 ইউয়ান দিয়ে কি করবে? ওয়ান বলে তুমি তো ভালোই লোভী, নাও নাও 100 ইউয়ান রাখো। হাইমিং হাসে আর টাকাটা নিয়ে নেয়। এরপর ওরা পার্টির এরিয়াতে আসে। ওয়ান চাচ্ছিল যেন ওয়েটার ওকে ধাক্কা দেয় আর ও গিয়ে ওর টার্গেটের গায়ে পড়ে। এর মাঝে হাইমিং একটা ট্রলি নিয়ে আসে, কিন্তু 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 হুয়ান গিয়ে আসল মিস্টার গাওয়ের কোলেই পড়ে, আর মিস্টার লু তো অন্য একটা লোকের কোলে পড়ে। হুয়ান ওর উপর রেগে যায়, ও তো জানে না এটাই আসল মিস্টার গাও। হুয়ান ভাবে ধুর, আমার টাকাটাই নষ্ট হলো। এর মাঝে মিস্টার লু নিজেই ওর কাছে আসে আর ওকে কাছেও বসায়। বোঝাই যাচ্ছিল এই লোক পাক্কা প্লে বয়। এ সময় ও খেয়াল করে লোকটির হাতে আংটি। হুয়ান বলে আপনি ম্যারিড? এটা কেমন নোবেল, হিরো আগে থেকেই ম্যারিড। এর মাঝে একজন ওনাকে মিস্টার লু বলে ডাকলে হুয়ান বুঝতে পারে ও তো ভুল লোককে ধরেছে আর জলদি এখান থেকে পালায়। ওর মুডটা খারাপ দেখে ম্যাং ম্যাং ওর মনটা ভালো করার জন্য নিয়ে যায়। দুই বান্ধবী একসাথে ভালোই মজা করে। বাড়ি ফিরে ম্যাং ম্যাং বলে মা আমাকে বলেছে একটা ব্লাইন্ড ডেটে যেতে, যেখানে আমি যেতে চাই না। হুয়ান বলে গিয়ে সেটা নষ্ট করে আসো। ম্যাং ম্যাং বলে আমি তো পারবো না, তুমি আমার সাহায্য করো। হুয়ানও এতে রাজি হয়ে যায়। পরদিন হুয়ান একদম হংডে গার্ল সেজে সেই ডেটে পৌঁছায়। এখানে এই ছেলেকে দেখে হুয়ান তো অবাক। যেহেতু হুয়ান ডেটটা খারাপ করতেই এসেছে, ও বলে আমি তো এখান থেকে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে পার্টি করতে যাব, তুমি যাবে আমার সাথে? এই শুনে হাইমিং কিছুই বলে না। হুয়ান অবাক, ও তো আরও উল্টাপাল্টা আচরণ করতে থাকে। হাইমিং কিছুই বলে না। হুয়ান বলে জানো আমি তো প্রেগনেন্ট। এই শুনেও ও কিছু না বললে হুয়ান তো বিরক্ত হয়ে চলেই যাচ্ছিল। তখনই হাইমিংয়ের কাছে কারো কল আসে, যেখানে ও বলে হ্যাঁ আমি গাও হাইমিং। এই শুনে তো হুয়ানের মাথায় আকাশটা ভেঙে পড়ে। হাই হাই, ওকেই তো পটানোর কথা, এখন কি করব? আর আবারও হাইমিংয়ের কাছে এসে বলে আসলে আমি আমার এক্সদের সাথে ক্লাবিং করি না, আমার তো কোনো এক্সই নেই, আর আমি প্রেগনেন্টও না, আমি তো তোমার টেস্ট নিচ্ছিলাম। হাইমিং বলে আমি এটাও জানি তুমি ম্যাং ম্যাং না। এসব বলে ও চলে যায়। ওয়ান বলে এর মানে আমি না, ও এতক্ষণ আমাকে বোকা বানাচ্ছিল। যাওয়ার পথে হাইমিংয়ের অ্যাসিস্ট্যান্ট ওর মজা নেয়, বস এই প্রথম আপনার কোনো ডেট 40 মিনিট টিকলো, ব্যাপারটা সন্দেহজনক। হাইমিং এমনভাবে তাকায় ও তো চুপ। পরদিন হুয়ান আরেকটা প্ল্যান বানায় আর হাইমিংয়ের কোম্পানির পার্কিং লটে গিয়ে ওর গাড়ির কাছে নিজের গাড়ি রাখে, মানে আবারও বাহানা করে হাইমিংয়ের কাছে যেতে চাচ্ছিল। কিন্তু হাইমিংও ছিল চালাক। হুয়ান ওর উপর পড়তে আসলে হাইমিং ওকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে দেয়। হাইমিং ঠিকই বুঝতে পারে হুয়ান ওর কাছে আসার চেষ্টা করছে আর ওকে পাত্তা না দিয়ে চলে যায়। ওর এই কাণ্ড কারখানার জন্য ওর প্রতি হাইমিংয়ের অনুভূতি মাইনাসের দিকেই যাচ্ছিল। হুয়ান তো ভেবেছিল কত সহজে টাস্ক পূরণ করে নিজের দুনিয়ায় ফিরে যাবে। এখন তো ওর মাথা ঘুরছিল এই ছেলেকে কিভাবে পটাবে। এরপর আরেকটা প্ল্যান বানায়। ও শুনেছিল পেট পছন্দ করে এমন মেয়েদেরকে ছেলেরা পছন্দ করে। এজন্য ও একটা খরগোশ তুলে হাইমিংয়ের কাছে এসে বলে দেখো আমি এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কিন্তু হাইমিংয়ের তো যে কোনো পশুতেই অ্যালার্জি ছিল, মানে বেচারির এই প্ল্যানটাও ভেস্তে গেল। ওয়ান ওর জন্য টিস্যু বের করে দেয়। এ সময় গেম থেকে ওর কাছে একটা মেসেজ আসে, তোমার এত চেষ্টার জন্য তোমাকে একটা উপহার দেয়া হলো, যেটা ছিল আধুনিক একটা স্যানিটারি প্যাড। এখানে কি হয়, ও হাইমিংকে যে টিস্যুটা দিয়েছে সেটাই প্যাড হয়ে যায়। এই দেখে তো হাইমিং বলে আশা করি আমাদের যেন আর কখনোই দেখা না হয়। ওয়ান কি বলবে বুঝতেই পারে না। হাইমিং গাড়িতে উঠে ভাবতে থাকে এত সফট একটা প্যাড কোন কোম্পানির। আসলে ওদের কোম্পানি বাচ্চাদের ডাইপার বানায়। ও চাচ্ছিল সামনে মেয়েদের প্যাডও বানাতে, যেটা নিয়ে ও রিসার্চ করছে। ও কখনোই এতটা সফট প্যাড দেখেনি। এজন্য ও শপে গিয়ে সকল ব্র্যান্ডের প্যাড কিনে, যে কোন ব্র্যান্ডেরটা এতটা সফট। সালটা তো ছিল 1999। এ সময় সবাই এ ব্যাপার নিয়ে খুবই লজ্জা পেত। ও প্যাড কিনছিল যা দেখে তো মেয়েরা ওকে নিয়ে কথা বলছিল। অন্যদিকে হুয়ানের খারাপ পারফরম্যান্সের জন্য ওকে শাস্তি দেয়া হয়। এখানের টয়লেটগুলো পরিষ্কার করতে হবে। বেচারি না চাওয়া সত্ত্বেও ওকে এগুলো করতে হয়। পরের দৃশ্যে হাইমিং কোম্পানির মিটিংয়ে ছিল। ইদানিং ওদের কোম্পানির সেলস ভালো যাচ্ছিল না। ও যখন মেয়েদের প্যাড বানানোর প্রজেক্টের কথা বলে, কিছু শেয়ার হোল্ডারদের সাথে সাথে ওর বাবাও ওকে কথা শোনাতে থাকে। আসলে ওর বাবা একটা স্বার্থপর লোক, নিজের পরিবারের প্রতি কোনো ভালোবাসাই নেই, শুধু নিজের ব্যবসাটাকেই বড় করতে চায়।
হুয়ান এখানে হাইমিংয়ের কাছে যাওয়ার প্ল্যান বানিয়েই যাচ্ছিল। এজন্য পরদিন ও হাইমিংয়ের কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ওর সিরিয়াল ছিল সবার শেষে। এজন্য ও একটা চালাকি করে, নিজের সিভিটাকে কেটে ছোট বানিয়ে দেয়, যেন সেটা সবার উপরে চলে যায়। হাইমিং এটা দেখে ঠিকই ওর বাদরামি বুঝে ফেলে। হুয়ান ভালো মতোই ইন্টারভিউ দেয়। হাইমিং বলে, তুমি তো একটা বাটপার, তোমাকে যেন কখনোই আমার কোম্পানিতে না দেখি। হুয়ান হার না মেনে আবারও ওর সাথে কথা বলতে আসে। তুমি আমার কাজ দেখে আমাকে যাচাই করো। হাইমিং বলে, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি তোমার কোনো আইডিয়াও শুনতে চাই না। কিন্তু ওই যে আগের বার তোমার হাতে যা ছিল ওটা কোন ব্র্যান্ডের ছিল? হুয়ান বলে, ও ওটা। আর দেখে ওর কাছে তো প্যাড শেষ, এখন আবার ওর প্যাড লাগতো। এজন্য ও অফিসের কিছু মেয়ের কাছে চায়। তবে এ সময়ের মেয়েরা তো এই ব্যাপারে কথা বলতেও লজ্জা পেত। কিন্তু হাইমিংয়ের চিন্তা ভাবনা ছিল অন্যরকম। ও সবার সামনেই হুয়ানকে একটা প্যাড দেয়। ব্যাপারটা হুয়ানের ভালো লাগে, আর এসব দেখে তো সবাই অবাক। বাড়ি এসে তো ও হতাশায় মরেই যাচ্ছিল। তখন ম্যাংম্যাং বলে, তুমি কেন লিতাও গ্রুপে কাজ করতে চাচ্ছ? আজ হাইমিংয়ের বাবা মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, এই নাও সেখানের ইনভিটেশন কার্ড। হুয়ান তো খুশি হয়ে জলদি সেদিকে যেতে থাকে। এখানে সেই অনুষ্ঠান দেখানো হয়। হাইমিংয়ের বাবা দুনিয়ার সামনে দেখায় উনি ওনার পরিবারকে খুবই ভালোবাসে। আসলে তো উনি খুবই কন্ট্রোলিং একটা মানুষ। হাইমিংয়ের মাও এই বিয়েতে খুশি নেই। উনি আবার চাচ্ছিল ওনাদের কোম্পানির বড় ইনভেস্টরের মেয়ে ওয়ানজুনের সাথে হাইমিংয়ের বিয়ে দিতে, যেন কোম্পানির ভালো হয়। আর হ্যাঁ, ওয়ানজুন আগে থেকেই হাইমিংকে পছন্দ করে। মা ছেলের পক্ষে কথা বললে বাবা তো ওনাকে সাইডে নিয়ে ওনার উপর চিল্লাতে থাকে। হাইমিং এসে বলে, আপনার কথা মতো আমি তো পার্টিতে আছি, কমপক্ষে আজকের দিনটা মাকে কথা শোনাবেন না। সাইড থেকে হুয়ান এসব কিছুই শুনতে পায়। পার্টিতে ফেরার পর ওয়ানজুন তো ওর সাথে চিপকেই ছিল। ও তো বিয়ের প্ল্যানও শুরু করে দিয়েছে। কাল বা পরশু যেদিনই তুমি ফ্রি আছো আমাকে নিয়ে ডেটে যাবে, প্লিজ প্লিজ। তখনই হুয়ান এসে হাইমিংয়ের আরেকটা হাত ধরে ওয়ানজুনের মতোই নাটক করতে থাকে, আমাকে ডেটে নিয়ে যাও প্লিজ প্লিজ। ওয়ানজুন তো রেগে যায়, কে এই মেয়েটা আমাকে কপি করে আমাকে অপমান করছে। হুয়ান হাইমিংকে বলে, আমাদের ব্যাপারে ওকে বলনি? আর ওর কানে কানে বলে, পার্টি থেকে বের হতে চাও? এই বলে ইচ্ছে করেই ওর গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়। ও আর কোনো কাণ্ড ঘটানোর আগে হাইমিং ওকে নিয়ে বের হয়ে যায়। ওয়ানজুনের তো অনেক রাগ হয়। হাইমিংয়ের বাবা বলে, হয়তো ও কোম্পানির নতুন এমপ্লয়ি। ওয়ানজুন বলে, জলদি ওকে চাকরি থেকে বের করুন। উনি বলে, তুমি যা বলবে সেটাই হবে। হুয়ান বলে, আমি তো তোমাকে সাহায্য করলাম, ধন্যবাদ তো বলো। হাইমিং ওকে পাত্তা না দিয়ে অ্যাসিস্ট্যান্টের আসার অপেক্ষা করছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো জ্যামে আটকে ছিল। হুয়ান বলে, আমার স্কুটিতে বসো, আমি টুস করে তোমাকে বাড়ি পৌঁছে দিব। হাইমিং এবার ওর স্কুটিতে বসে, কিন্তু এই মেয়ে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট করতেই যাচ্ছিল। এজন্য হাইমিং ওকে নামিয়ে নিজেই চালাতে থাকে। এরপর ওর বাড়ি পৌঁছায়। এত কিছুর পরও হাইমিং ওকে চাকরিতে রাখে না। যাই হোক, হুয়ান বাড়ি এসে ভাবতে থাকে, নোবেলের হিরোইন তো ইউশ্যাং কোম্পানিতে কাজ করত। যাক, তাহলে আমি সেখানেই ইন্টারভিউ দেই। হুয়ান তো এতদিন অনেক চেষ্টা করেছে, এজন্য গেম থেকে ওকে গিফট দেয়া হয়। ও কিছুদিন সামনে চলে যায়, যেখানে ও অলরেডি ইউশ্যাং কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। তবে এখানের বস তো খুবই রুড ছিল। এরপরও ওর মুখে হাসি দেখে কলিগরা বলে, তুমি হাসছো কিভাবে? হুয়ান বলে, কারণ এর থেকেও রুড মানুষ আমি দেখেছি। ও তো হাইমিংয়ের কথাই বলছিল। কিছুদিন পর এই কোম্পানি লিতাও কোম্পানির সাথে কোলাবোরেশন করার অফার করবে। হুয়ান এবার চাচ্ছিল এর মাধ্যমে হাইমিংয়ের কাছে যাবে। পরের দৃশ্যে হুয়ান ওদের কোম্পানির হয়ে কথা বলতে লিতাও কোম্পানিতে যায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকায় ওকে চলে আসতে হয়। অ্যাসিস্ট্যান্ট হুয়ানকে দেখে ভাবে হুয়ান হয়তো আবারও মিথ্যে বাহানায় এখানে এসেছে। এজন্য ও রিসিপশনে বলে, এই মেয়েটা খুবই বাদর, এরপর থেকে ওকে দেখলেই বের করে দিও। যাই হোক, কিছুদিন পর হুয়ান স্যালারি পেলে ম্যাংম্যাংকে নিয়ে শপিংয়ে যায়। কিন্তু নোবেলের হুয়ান তো সবসময় আগে ওর বয়ফ্রেন্ডকেই টাকা পাঠাতো, নিজের জন্য খরচই করতো না। ম্যাংম্যাং এতে খুবই অবাক হয়। এই, আমার বান্ধবীর শরীরে কে ঢুকেছিস, বের হ। তুমি তো আগে এমন ছিলে না। হুয়ান বলে, আরে চিল। আর দুই বান্ধবী অনেক শপিং টপিং করে, অনেক মজাও করে। এরপর হুয়ান লিতাও কোম্পানির সাথে কোলাবোরেট করার জন্য খুবই ভালো একটা প্রপোজাল রেডি করে, আর বসের থেকে অনুমতি নিয়ে সেটা সাবমিট করতে যায়। কিন্তু ওনারা তো হুয়ানকে দেখেই গার্ড ডেকে আনে, কারণ অ্যাসিস্ট্যান্ট বলেছে ওকে দেখলেই বের করে দিতে। বেচারির তো মনটাই ভেঙে যায়। এরপরও হাল ছাড়ে না, আর নিজের চেহারা ঢেকে বিদেশি সেজে কোম্পানিতে ঢোকার চেষ্টা করে, কিন্তু এতেও ও ধরা পড়ে যায়।
তখনই ও এখানে কিছু টেকনিশিয়ানদেরকে কাজ করতে দেখে, আর ওর মাথায় একটা দুষ্টু আইডিয়া আসে। এ সময় হাইমিং একটা মিটিংয়ে ছিল। এই বাদর রশি বেয়ে বেয়ে ঝুলে ঝুলে সেখানে পৌঁছে যায়। যা দেখে তো সবাই অবাক। হুয়ান পড়তে গেলে হাইমিং জলদি ওকে ধরে ফেলে। হুয়ান বলে, একবার তো আমার প্রপোজালটা দেখে নাও, এরপরই না হয় আমাকে রিজেক্ট করে দিও। হাইমিং বলে, তুমি ভেবে নাও তুমি অলরেডি রিজেক্টেড, নিজেকে কি ভাবো যে এভাবে অফিসে ঢোকো? হুয়ান বলে, দেখো তুমি আমাদের পার্সোনাল ম্যাটার কাজে আনতে পারো না। হাইমিং বলে, তোমার সাথে আমার আবার কিসের পার্সোনাল ম্যাটার? হুয়ান বলে, আমাদের মাঝে ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে, এক বাইকে আমরা রাইড করেছি, আমাদের মাঝে তো আর্থিক লেনদেনও হয়েছে। হাইমিং অবাক। অবশেষে ও হুয়ানের প্রপোজালটা পড়ে। হুয়ানের কাছে গেম থেকে গুড নিউজ আসে, হাইমিংয়ের সাথে তোমাদের কোম্পানির কোলাবোরেশন হয়ে যাবে। এখানে হাইমিং ওর চাচু ওর সাথে দেখা করতে আসে। ওর বাবা ওর কাজে সাপোর্ট না করলেও ওর চাচু সবসময় ওকে সাপোর্ট করে। অন্যদিকে হুয়ানের বয়ফ্রেন্ড বারবার ওকে মেসেজ করছিল, হুয়ান সেগুলো ইগনোর করে। যখনই এই ব্যাটার টাকার প্রয়োজন হয় তখনই হুয়ানকে মনে পড়ে। হুয়ান কল ধরছিল না, এজন্য ও ম্যাংম্যাংয়ের কাছেই কল করে। শাওজু তো টাকার জন্য ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। হুয়ান তো জানে এই ব্যাটা এক নাম্বারের চিটার। ও রেগে ব্রেকআপ করতে চাইলে এর সাথেই সব কিছু স্তব্ধ হয়ে যায়। গেমের রুলস ভাঙার ফলে ওকে শাস্তি দেওয়া হবে। এর আগেই হুয়ান জলদি শাওজুকে কল করে সরি টরি বলে আবারও রিলেশনটা ঠিক করে নেয়। শাওজু বলে, হ্যাঁ বেবি, আমি তো আমাদের জন্যই কষ্ট করছি, 2-3 মাসের মাঝেই আমি তোমার কাছে ফিরে আসব। হুয়ানের তো খুবই রাগ হচ্ছিল, ও কিছু করতেও পারে না। পরদিন হুয়ান অফিসে গিয়ে জানতে পারে লিতাও কোম্পানি ওর প্রপোজালে কাজ করা শুরু করে দিয়েছে। ওকে ক্রেডিটও দিল না, এজন্য তো হুয়ানের অনেক রাগ হয়। ওদিকে হাইমিং অন্য একটা কাজে ছিল। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট ওকে দেখায় ওর বাবা তো ওর আর ওয়ানজুনের বিয়ের ব্যাপারটা ম্যাগাজিনে ছাপিয়ে দিয়েছে। পরদিন হাইমিং হুয়ানদের কোম্পানিতে পৌঁছায়। বস খুশি হয়ে হুয়ানকে বলে, মিস্টার গাও আমাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চাচ্ছে। হুয়ান তো ওর উপর রেগেছিল, ওর প্রজেক্টে ওকেই ক্রেডিট দেওয়া হয়নি, আর বলে ঠিক আছে আমি কাজ করব, এর বদলে আমাকে 20% কমিশন দিতে হবে। হাইমিং সাথে সাথেই রাজি হয়ে যায়, আর শর্ত হলো এই প্রজেক্টের সকল কাজ শুধু তোমাকেই করতে হবে। যাওয়ার সময় তো হুয়ান ওকে কিছু কথাও শুনিয়ে দেয়। হাইমিং বলে, আমাদের মাঝে আগে যা হয়েছে সেগুলো বাদ দাও, এখন থেকে আমরা একসাথেই কাজ করব। এই বলে চলে যায়। কিন্তু তখনই এখানে ওয়ানজুন চলে আসে আর হুয়ানের বসকে বলে, আমি জিন কোম্পানির একমাত্র ওয়ারিশ, আপনি এক্ষুনি হুয়ানকে চাকরি থেকে বের করে দিন, তাহলেই আমি আপনাদের কোম্পানির সাথে 10 বছরের ডিল করব। বস তো যায় ফেসে। হুয়ান ছিল খুবই চালাক। ও বলে, আমি তোমার জায়গায় থাকলে এরকম ডিসিশন কখনোই নিতাম না। তোমার মনে হয় কাজের মাধ্যমে আমি হাইমিংয়ের কাছে যাব? তুমি তো একটা বোকা। এতে করে তুমি আমার উপর নজর রাখতে পারতে, আর আমাকে চাকরি থেকে বের করলে হাইমিং তো আমাকে সোজা ওর কোম্পানিতেই নিয়ে যাবে। তোমার তো উচিত আমাদের কোম্পানির সাথে কোলাবোরেট করে আমার উপর নজর রাখা। ওয়ানজুনও ওর কথায় পড়ে ওদের কোম্পানির সাথে ডিল করে নেয় আর বলে হুয়ানকেই ওর যাবতীয় কাজ করতে হবে। বস তো অনেক খুশি। হুয়ান কাজে আসতে আসতেই বড় বড় 2টা ডিল পেয়ে গেল। পরদিন হুয়ান একটি ফাইল দেওয়ার জন্য লিতাও গ্রুপে আসে। গেম থেকে মেসেজ আসে, তোমার ভালো পারফরম্যান্সের জন্য আমরা কিছু জিনিস স্পিড আপ করতে যাচ্ছি। এর সাথে একটা গ্লু এসে ওর জ্যাকেটে পড়ে। তখনই হাইমিং আসলে দুজনের ধাক্কা লাগে, আর গ্লুর কারণে দুজনেই আটকে যায়। হুয়ান বলে, আমি জ্যাকেট খুলছি। হাইমিং বলে, না না আমি করছি। ওকে এভাবে দেখে তো হুয়ান খুবই নার্ভাস হচ্ছিল, আর বলে, আমরা তো এটা কেটেও ফেলতে পারি। এই শুনে হাইমিং ওকে ধরে এভাবে বাহিরে নিয়ে আসে আর কাছেই খুঁজতে থাকে। সবাই তো ওদের এভাবে দেখে অবাক। এরপর ও কাছে নিয়ে শার্টটা কাটে, যেটা একটা হার্ট শেপ হয়ে গেছে। মনে হচ্ছিল ওর মনটা হুয়ানের মনে লেগে গেছে, যেটা খুবই ফানি আর রোম্যান্টিকও ছিল। একটু পর হুয়ান বের হলে বাহিরে হাইমিংয়ের বাবা বসেছিল আর ওকে গাড়িতে ডাকে। হুয়ান এসেই বলে, চেক কোথায়? উনি বলে, কিসের চেক? হুয়ান বলে, হাহ, আমি দেখেছি ধনী বাবারা এসে এভাবে টাকা দিয়ে বলে আমার ছেলের থেকে দূরেই থাকো। এই শুনে উনি হাসে আর বলে, ঠিক আছে বলো তুমি কত টাকা চাও? হুয়ান বলে, দেখুন আমাকে 5টা মাস সময় দিন, আমি আমার কাজ শেষে আপনার ছেলের জীবন থেকেই চলে যাব। উনি বলে, এসব ছাড়ো, কত চাও সেটা বলো। হুয়ান ভাবে উনি তো এভাবে ছাড়বে না, আর বলে, আচ্ছা 5,000 দিন। উনি হেসে বলে, আমার ছেলের মূল্য তোমার কাছে মাত্র 5,000? হুয়ান বলে, আমার কাছে তো ওর মূল্য 1 পয়সাও না। উনি তো অবাক।
আর ওকে 50,000 দিয়ে বলে খুশি থাকো আর ভাগো আমার ছেলের জীবন থেকে। হাইমিংয়ের অ্যাসিস্ট্যান্ট এই সব কিছু দেখে হাইমিংকে জানায়। হুয়ান দেখে ওর প্রতি হাইমিংয়ের অনুভূতি শুধু মাইনাসের দিকেই যাচ্ছে। ওদিকে হাইমিং ওয়ানজুনের সাথে দেখা করতে যায়। ও তো ওয়ানজুনের থেকে পিছু ছাড়ানোর অনেক চেষ্টা করে, তবে পারে না। যাই হোক, হাইমিং হুয়ানের কথা ভেবে হাসছিল। মেয়েটা সবসময় কিছু না কিছু করেই বেড়ায়। পরের দৃশ্যে ও হুয়ানের সাথে দেখা করতে যায়। কাজের বাহানায় দেখা করলেও দুজন খুবই ভালো গল্প করে। আর হাইমিং ওর ভুল ধারণাটা দূর করে। তুমি তো ভাবছ আমি তোমার অনুমতি না নিয়েই তোমার প্রপোজাল ব্যবহার করেছি। আসলে এর ব্যাপারে আমি আরও আগেই ভেবেছি। ও সেটার প্রমাণও দেখায়। মানে ওদের দুজনের চিন্তাভাবনাই একই রকম। হুয়ান যাওয়ার সময় গাড়িতে ঘরের চাবিটা ফেলে যায়। হুয়ান সেটা দেওয়ার জন্য আবারও ওর কাছে আসে। হুয়ান বলে, তুমি তো জানোই আমি ম্যাংম্যাংয়ের সাথে থাকি, তো চাবিটা না দিলেও হতো, তাহলে কেন আসলে? হাইমিং বলে, আমিও জানি তুমি এটা ইচ্ছে করেই ফেলে এসেছ। হুয়ান বলে, এসেছই যখন আমার সাথে অন্থন খেতে বসো। হাইমিংও আদর করে ওকে খাবার খাইয়ে দেয়, এমনকি ওর মুখটাও মুছে দেয়। হুয়ান তো হাঁ করে তাকায় ছিল। হঠাৎ হাইমিং ওর কাছে এসে বলে, তুমি যাই করছো আমি চাই না তুমি হাল ছেড়ে দাও। হুয়ান তো এসেছিল ওকে পটাতে, তবে ওর এমন আচরণে হুয়ানই নার্ভাস হচ্ছিল। আমরা দেখি কেউ লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলছিল। বাড়ি ফিরে হুয়ান অপেক্ষা করছিল যে গেম থেকে মেসেজ আসবে হাইমিং ওকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এরকম কোনো মেসেজই আসে না। আমরা বুঝতে পারি এসব কিছু আসলে হাইমিংয়ের চাল, আর ছবি তোলার লোকও ও নিজেই ভাড়া করেছে। হাইমিং বাড়ি আসলে বাবা ওর উপর চিল্লাচ্ছিল, তুমি ওয়ানজুনকে বিয়ে করে নাও, এতে আমাদের কোম্পানি সহজেই উপরে পৌঁছাতে পারবে। হাইমিং চুপ করে থাকে, তবে মা সবসময়ের মতো ওকে সাপোর্ট করে। তুমি যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করো, আমি চাই না তোমার জীবনটা আমার মতো হোক। এখানে ম্যাং ম্যাং ওদের স্কুলের ছবি দেখছিল। ম্যাং ম্যাং, হুয়ান, জাওশু আর তিহান সেই স্কুল লাইফ থেকে বন্ধু। ম্যাং ম্যাং স্কুল থেকেই তিহানকে পছন্দ করে। তিহান একজন ট্রাফিক পুলিশ অফিসার, ওর আর্থিক অবস্থা তেমন ভালো না, এজন্য ও নিজেকে ম্যাং ম্যাংয়ের যোগ্য মনে করে না। ম্যাং ম্যাংয়ের কষ্ট হয় যে তিহান ওকে পাত্তা দেয় না। ওর কথাগুলো শুনে হুয়ান ভাবে নোবেল মোতাবেক কাহিনীর শেষে তো তিহান মারা যাবে। ওর ম্যাং ম্যাংয়ের জন্য খারাপ লাগে, তবে ও কিছু বলতেও পারে না। পরদিন হাইমিং হুয়ানকে একটি জায়গায় দেখা করতে ডাকে। দুজন এখানে একসাথে ভালোই সময় কাটায়। হাইমিং যেভাবে ওর কেয়ার করছিল এতে তো হুয়ান কনফিউজ হয়ে যায়। দেখা যায় হাইমিং ওর বাবার মতোই সেম গেমটাই খেলে। ও তো হুয়ানের সাথে ক্লোজ ছবিগুলো তুলে ম্যাগাজিনে ছাপিয়ে দেয় যে লিতাও কোম্পানির সিওর সিক্রেট গার্লফ্রেন্ড। এই দেখে তো হাইমিংয়ের বাবা অনেক রেগে যায়। ওদিকে ম্যাং ম্যাং দেখেই চিনে ফেলে এটা তো ওর বেস্টি। তুমি কি সাউজুকে চিট করছো? হুয়ান বলে, আরে না, আমি তো এসবের কিছুই জানি না। কত বড় খারাপ, ও আমায় ইউজ করলো। হাইমিং তো এসবে খুবই মজা পাচ্ছিল। পরদিন হুয়ান অফিসে আসলে ওয়ানজুন ওকে কল করে চিল্লাতে থাকে, তুমি এখনও আমার হাইমিংকে সেডিউস করার চেষ্টা করছো? ও কিছুদিন পর আমার ফিয়ান্সে হবে। আর ইচ্ছে করে ওকে অনেক দূরের এক ফ্যাক্টরি থেকে কিছু ফাইলস আনার জন্য বলে। হুয়ান না চাওয়া সত্ত্বেও ওকে সেখানে যেতে হয়, কিন্তু কাজ শেষে ফেরার জন্য ও কোনো গাড়িই পাচ্ছিল না। ওর মনে পড়ে, হ্যাঁ, নোবেলে তো হিরোইনকে বাঁচাবে। আর জলদি হাইমিংকে কল করে জানায় ও এখানে আটকে গেছে। হাইমিংয়ের ওর জন্য অনেক চিন্তা হয়। এর মাঝে অনেক বৃষ্টি শুরু হয়। ওয়ানের খুবই কষ্ট হচ্ছিল আর ভাবছিল কখন আমার হিরো এসে আমাকে বাঁচাবে। তবে ওকে নিতে একজন ট্যাক্সি ড্রাইভার আসে। ড্রাইভার তো ওকে ভালো জুতো, টিস্যু, এমনকি জ্যাকেটও দেয়। হুয়ান তো অবাক। আসলে হাইমিংই এসব কিছু পাঠিয়েছে। ও হুয়ানের সামনে যায় না, তবে হুয়ানের ভেজা জুতোগুলো নিজের সাথে নিয়ে যায়। মানে ওর মনে হুয়ানের জন্য একটুখানি অনুভূতি জাগছে। এই দেখে তো হুয়ান অনেক খুশি। এরপর ও ওয়ানজুনকে সেই ফাইলগুলো দিতে যায়। পরদিন ওয়ানজুন হাইমিংকে পটানোর জন্য আবারও ওর অফিসে আসে। ও শুধু চিপকেই ছিল। হাইমিংয়ের খুবই আজব লাগে। তখনই হুয়ান একটা ফাইল দিতে আসে। বৃষ্টিতে ভেজার ফলে ওর তো খুবই সর্দি লেগেছে। ওকে এখানে দেখে ওয়ানজুন রেগে যায়। হাইমিং ওকে আটকায়, তুমি আমার ওয়ার্কিং পার্টনারের সাথে এমনটা করতে পারো না। ওয়ানজুন রেগে চলে যায়। হাইমিংয়ের ওর জন্য চিন্তা হচ্ছিল আর বলে, চলো আমি তোমাকে বাসায় এগিয়ে দেই। এই সময় হুয়ান দেখে হাইমিংয়ের ওর প্রতি অনুভূতি 22% হয়ে গেছে। এতে তো ও অনেক খুশি। অন্যদিকে এই মেয়ে গিয়ে তার বাবার কাছে নালিশ করে। উনি বলে, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার খুশি আমার কাছে সব। জলদি আমি হাইমিংয়ের বাড়িতে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাব।
পরের দৃশ্যে হুয়ানের কাছে ওর বাবার মেসেজ আসে, তুমি কি লোন শার্ক থেকে টাকা নিয়েছিলে? ওনারা টাকার জন্য আমাদের বাড়িতে হাঙ্গামা করছে। হুয়ান চিন্তায় পড়ে যায় আর ছুটি নিয়ে জলদি বাড়ি যায়। হুয়ানের মা অনেক আগেই মারা গিয়েছে। এখন ওর পরিবারে বাবা আর ছোট বোন মিকু আছে। এই লোকগুলো বলছিল, আপনার মেয়ে আমাদের বসের থেকে টাকা নিয়েছে, তবে কাজটা পূরণ করেনি। আসলে তো এরা ছিল হাইমিংয়ের বাবার লোক। এজন্য হুয়ান সোজা হাইমিংয়ের বাবার সাথে দেখা করতে যায়। হাইমিংয়ের বাবা হাইমিংকে কল করে বলে, লাইনে থাকো আর শোনো, মেয়েটা আসলে কেমন, টাকার জন্যই তোমাকে টার্গেট করেছে। উনি এরপর হুয়ানকে বলে, ওই টাকাতে তোমার মন ভরেনি, বলো আর কত চাও। হুয়ান বলে, আমাকে এখানে ডাকার আগে আপনার তো উচিত ছিল আপনার ছেলেকে জিজ্ঞেস করা ও আসলে কি চায়। উনি বলে, আমি ওর ভালোই চাই, তুমি কত টাকা চাও সেটা বলো। হুয়ান আগের টাকাও ফেরত দিয়ে বলে, আমি একটা পয়সাও খরচ করিনি। আপনার উচিত টাকা দিয়ে সবকিছু না কিনে নিজের ছেলের অনুভূতিকে গুরুত্ব দেয়া। উনি তো ভেবেছিল হুয়ানকে হাইমিংয়ের সামনে খারাপ করবে। তবে হুয়ানের কথাবার্তা শুনে হাইমিংয়ের তো বাবার উপর আরও রাগ হয়। হুয়ান তো ওকে এখানে দেখে অবাক আর ভাবে, ও আমার উপর রেগে যাবে না তো। তবে হাইমিং বলে, আমার বাবার আচরণের জন্য সরি। আসলে যখন লিতাও কোম্পানি প্রায় ডুবতে বসেছিল, তখন আমার মায়ের যৌতুকের টাকা দিয়ে কোম্পানিটা আবারও ঠিক হয়েছিল। বিজনেসের কারণেই তাদের বিয়ে হয়েছে। আর আমার বাবা সবসময় সব কিছুতে শুধু কোম্পানির ফয়দাই খুঁজে। হুয়ান চুপ করে ওর কথাগুলো শুনছিল। এরপর হাইমিং ওকে বাড়িতে এগিয়ে দেয়। এখন তো হাইমিংয়ের অনুভূতি 38% পৌঁছে গেছে। ঘরে এসে দেখে বাবা ওর জন্য অনেক খাবার বানাচ্ছে। হুয়ান জানতে পারে নোবেলের হুয়ান তো সবসময় বয়ফ্রেন্ডকে টাকা পাঠানোর জন্য দিন রাত খেটে খেটে কাজ করত। অনেক অসুস্থ হয়ে পড়ত। বাবা এতে অনেক রেগে গিয়েছিল আর একদিন ওকে চড় মেরেছিল, যে কারণে হুয়ান রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এসব শুনে হুয়ান ভাবে বাবার উচিত ছিল 2টা চড় মারা। যেহেতু বাবা সঠিক ছিল, এবার ও ভালো মতো ওনাদের সাথে আচরণ করে। আমার জন্য আর চিন্তা করবেন না, আমি এখন নিজের খেয়াল রাখব। বাবা আর বোন এতে খুশি হয়, আরও প্রমিস করে প্রায় সময়ই এখানে আসবে। পরদিন 1 জুন তার বাবা মাকে নিয়ে হাইমিংদের বাড়িতে চলে আসে এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলতে। হাইমিংয়ের বাবা তো ওকে জোর করে এখানে রেখে দেয়। ওদিকে হুয়ান অফিসে ছিল, তখনই কেউ একজন ওকে একটা ফোন উপহার পাঠায়। সেখানে একটা নাম্বার সেভ করা ছিল। হুয়ান ভাবে ম্যাং ম্যাং এটা দিয়েছে আর জলদি ওকে কল করে। কিন্তু কলটা যায় হাইমিংয়ের ফোনে। সেটা আবার 1 জুন দেখে ফেলে আর কলটা ধরে বলে, তোমার লজ্জা লাগে না আমার ফিয়ন্সের পিছু পড়ে আছো? আজ আমাদের এঙ্গেজমেন্টের কথা চলছে, তোমার খেলা শেষ। এই শুনে তো হুয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে আর জলদি হাইমিংয়ের বাড়ি যায়। যেভাবেই হোক ওকে এটা আটকাতে হবে, আর না হয় ও কিভাবে নিজের আসল দুনিয়ায় পৌঁছাবে। ও লুকিয়ে লুকিয়ে হাইমিংয়ের রুমে যাচ্ছিল। এখানে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। হাইমিং বাহানা করে রুমে চলে যায়। হুয়ান এখানে নিজের জুতো দেখে অবাক। ও বুঝতে পারে ওই দিন ওকে রেস্কিউ করতে হাইমিংই ট্যাক্সি পাঠিয়েছিল। হাইমিং ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? হুয়ান বলে, তুমি আমাকে কেন ফোন দিয়েছ? হাইমিং বলে, কাজের ব্যাপারে কথা বলার জন্য। এ সময় 1 জুনের আসার শব্দ শুনে হুয়ান বলে, তুমি কি ওর থেকে নিজের পিছু ছাড়াতে চাও? আর ওকে কাছে টেনে নেয়, এমন ভান করে যেন ওরা কিস করছে। 1 জুন তো এই দেখে অনেক রেগে যায়, হুয়ানকে মারতেই যাচ্ছিল। হাইমিং ওকে আটকে বলে, এ কারণেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই জন্য তো বাবা ওর উপর অনেক চিল্লায়। হাইমিংও এবার বলে, ছোটবেলা থেকে আমি আপনার কথা শুনে এসেছি, আর না, এখন থেকে আমি আমার ইচ্ছে মতোই চলবো। এরপর আর কি, 1 জুন আর ওর বাবা তো রেগে লিতাও কোম্পানির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। যেহেতু ওরা লিতাওয়ের সবচেয়ে বড় ইনভেস্টর ছিল, ওরা সকল ভালো ভালো কর্মচারীদেরকে নিয়ে যায়। হাইমিং এসবের জন্য প্রস্তুত ছিল আর নতুন লোকদেরকে হায়ার করার জন্য কাজে লেগে পড়ে। কোম্পানির অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। হাইমিং খুবই পেরেশানিতে ছিল। এসব শুনে হুয়ানের ওর জন্য চিন্তা হয়। হুয়ান ওর সাথে দেখা করে ওর মনটা ভালো করার চেষ্টা করে, স্পেশাল কফি বানিয়েও খাওয়ায়। আর একটা কিউট পুতুল দিয়ে বলে, এটা দিয়ে তুমি তোমার ঘাড় ম্যাসাজ করতে পারবে, বেশি প্রেশার নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর থেকে হাইমিং কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। যখনই ও অনেক টায়ার্ড ফিল করে, হুয়ানের দেয়া পুতুলটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। ও একটা প্রজেক্টে কাজ করছিল, সেটা সফল হলে কোম্পানির সমস্যার সমাধান হবে। হুয়ান ইনডিরেক্টলি ওর কাজে সাহায্য করছিল, এমনকি ওর কোম্পানির জন্য ভালো ইনভেস্টরও খুঁজছিল। এসবে হাইমিং অনেক খুশি হয়। একদিন হুয়ান দাইজুয়ান নামের একজন স্পেশালিস্টের ব্যাপারে জানতে পারে।
ওর মনে পড়ে উনি খুব ভালো র ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে। ওয়ান ভাবে তাকে মানাবে লিতাও গ্রুপের সাথে কাজ করার জন্য। অন্যদিকে হাইমিংয়ের বাবা এসে ওকে অনেক বকে। এখনও সময় আছে, ওয়ান জুনের পরিবারের কাছে ক্ষমা চাও, কোম্পানির সমস্যার সমাধান হয়ে যাবে। তখনই চাচু এসে হাইমিংকে সাপোর্ট করে, ওকে সময় দাও, ও ভালো কিছু করে দেখাবে। পরের দৃশ্যে হুয়ান আর হাইমিং যাচ্ছিল সেই দাইজুয়ানের সাথে কথা বলতে। হুয়ান জানতে পেরেছে ওনার একটা হোটেল আছে, এজন্য ওরা সেখানেই যাচ্ছিল। হাইমিং তো ধীরে ধীরে ওর আরও প্রেমে পড়ছিল। ওরা হোটেলে পৌঁছে দাইজুয়ানের সাথে কথা বলতে যায়। তারা দুই ভাই বোন ছুটিতে ছিল, এজন্য তারা বিজনেসের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল না। এ সময় উনি যখন ওনার বাইক চালু করছিল, হুয়ানের গায়ে ময়লা লাগতেই যাচ্ছিল, তবে হাইমিং ওকে বাঁচিয়ে ফেলে। ফলে নিজের কাপড়ই নোংরা হয়ে যায়। যেহেতু এটা ওনাদের ভুল ছিল, এজন্য ওনারা ওদের সাথে কথা বলতে রাজি হয়। কিন্তু এরপরও উনি ওদের সাথে ডিল করতে রাজি হয় না। তবে হাইমিংয়ের মেয়েদের প্রোডাক্ট বানানো নিয়ে চিন্তা ভাবনা দেখে ওনার বোনের কাছে সেটা ভালো লাগে। এর মাঝে ওদের বাইকে সমস্যা দেখা দেয়। হুয়ান তো ফিউচার থেকে এসেছে, ও বাইকের ব্যাপারে ভালোই জানে, ফলে ওদের সমস্যার সমাধান করে দেয়। এর ফলে ওদের সাথে হুয়ানের ভালো বন্ধুত্ব হয়ে যায়। আজ রাতে ওরা এখানে থাকারই ডিসাইড করে, কিন্তু হোটেলে একটা রুমই খালি আছে। হুয়ানের তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু হাইমিং লজ্জা পাচ্ছিল। হুয়ান বলে, আরে আমরা ওনাদের সাথে কথা বলার আর সুযোগ পাবো না, আর আমি তোমাকে খেয়ে ফেলবো না। এরপর ওরা যখন রুম খুঁজতে যায়, ভুল করে স্টোরেজ রুমে ঢুকে পড়ে। এর উপর দরজাটা লক হয়ে যায়। হুয়ান কিছু একটা দেখে ইঁদুর ভেবে ভয়ে চিল্লাতে থাকে। আসলে সেটা কোনো ইঁদুর ছিল না। হাইমিং ওকে সামলাতে থাকে। হুয়ান একটু খুশি হচ্ছিল যে ওর প্রতি হাইমিংয়ের ভালো লাগা বাড়ছে। কিন্তু তখনই একজন এসে রুমটা খুলে দেয়। হুয়ানের তো মুডটাই খারাপ হয়ে যায়। ধুর। রাতের বেলা ওরা দাইজুয়ানের বোনের সাথে গল্প করছিল। হাইমিংয়ের বিজনেস আইডিয়া, মেয়েদের প্রতি চিন্তাভাবনা ওনার খুবই ভালো লাগে। উনি যাওয়ার পর এই দুজন সময় কাটাচ্ছিল। হুয়ান তো খুবই মাতাল হয়ে যায়, আর ওকে কাছে টেনে বলে, তোমাকে তো এভাবে খুবই হ্যান্ডসাম লাগছে, তোমার আইব্রোজ কত সুন্দর, তোমার জলাইন কত অ্যাট্রাকটিভ। হাইমিং তো অনেক লজ্জা পাচ্ছিল। এর মাঝে ও বেহুশ। হাইমিং তো লজ্জায় ব্লাশ করছিল। কোনোভাবে ওকে সামলে রুমে নিয়ে আসে, তবে হুয়ান তো ওকে জড়িয়ে ধরেছিল। হাইমিং বলে, আমার কেন মনে হচ্ছে তুমি নাটক করছো, যেটা সত্য ছিল। হাইমিং তো গাড়িতে ঘুমাতে যাচ্ছিল। হুয়ান বলে, আশ্চর্য, তুমি এখানে ঘুমাও, মাঝখানে বালিশ রেখে দিও। তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি তোমার ফয়দা তুলব? ছি, যদি কিছু হয়েও যায় আমি এর রেসপন্সিবিলিটি নিব। হাইমিং তো আরও অবাক। অবশেষে ও এভাবে শুয়ে পড়ে। ওর শীত লাগছিল ঠিকই, তবে লজ্জার কারণে বেচারা ব্ল্যাঙ্কেটও নেয় না। একটু পর ও ঘুমিয়ে গেলে হাইমিং ব্ল্যাঙ্কেটটা ঠিক করে দিচ্ছিল। হুয়ান বলছিল, আমি জলদি আমার দুনিয়ায় ফিরে যেতে চাই। হাইমিং কিছু বুঝতে পারে না। যাই হোক, সারা রাত জেগে ও একটা প্রপোজাল বানায় মিস্টার দাইজওয়ানকে দেওয়ার জন্য। পরদিন সকালে ও সেটা ওনাকে দেয়, যেটা ওদের খুবই ভালো লাগে। এবার ওরা জানতে পারে আসলে তো দাইজওয়ান হলো ওনার নাম। মানে ওদের দরকার ছিল ওকে মানানোর, যেটা তো ওরা শুরুতেই করে ফেলেছে। দাইজওয়ান নামটা ছেলেদের নামের মতো, এজন্য ওরা কনফিউজ হয়ে গিয়েছিল। উনি ওদের কোম্পানিতে কাজ করতে রাজি হয়ে গেছে, এতে ওরা অনেক খুশি। পরদিন দাইজওয়ান ওদের কোম্পানিতে চলে আসে, আর ওরা প্রজেক্টের উপর কাজ শুরু করে দেয়। হঠাৎ করেই গেম থেকে হুয়ানকে টাস্ক দেয়া হয়, 5 মিনিটের মাঝে হিরোকে কিস করতে হবে। হুয়ান তো এটা করতে চাচ্ছিল না, আবার শাস্তিও পেতে চাচ্ছিল না। এজন্য ও নিজেকে সামলে সবার সামনে গিয়ে হাইমিংকে কিস করে দেয়। হাইমিং অবাক, সবাই তো মজায় মজায় এসব দেখছিল। হুয়ান লজ্জা পেয়ে যায়, এজন্য চিল্লিয়ে উঠে, আমি তোমাদের দুনিয়ার না, তোমরা সবাই ফিকশনাল ক্যারেক্টার, আমরা নোবেলের দুনিয়ায়। যেহেতু ও স্পয়লার করেছে, এজন্য আবারও কিছু মিনিট পেছনে চলে যায়। হুয়ান ভাবে, ধুর, আমি শাস্তি নিয়ে নিব, এভাবে নিজেকে এমব্রেস করব না। অফিসের কাজ শেষে হাইমিং ওকে নিয়ে সেই মিউজিয়ামে আসে। আসলে এটা ওরই মিউজিয়াম, যেখানে ওর একটা সিক্রেট রুমও আছে। জেট মডেল বানানো ওর হবি। দুজন একসাথে ভালো সময় কাটায়, জেটে কালারও করছিল। হাইমিংয়ের মুখে রং লাগলে হুয়ান সেটা পুছে দেয়, এতে দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। হাইমিংয়ের হার্টবিট খুবই ফাস্ট হচ্ছিল, আর জলদি দুজন দূরে সরে যায়। ওদের মাঝে সব কিছু ভালোভাবেই চলছিল। কিন্তু 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 এর মাঝে হাইমিং ওর অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে ওয়ানের একটা বয়ফ্রেন্ড আছে, শাওজু। শাওজুকে টাকা পাঠানোর জন্যই ওয়ান এত কাজ করে। শাওজু এখন বিদেশে আছে, জলদি ফিরতে চলেছে। এসব শুনে তো হাইমিংয়ের মনটাই ভেঙে যায়। তবে ও তো জানে না বেচারি হুয়ান একটা মাইনকা চিপায় ফেসে আছে।
পরদিন থেকে হাইমিং হুয়ানের সাথে খুবই রুডলি আর প্রফেশনালি কথা বলে। হুয়ান অবাক, হঠাৎ ও এমনটা কেন করছে। ওদিকে হাইমিংয়ের মনটা খুবই খারাপ। হুয়ানের কথা মাথা থেকে সরাতেই পারছিল না। স্ট্রেস রিলিফ করতে ও শুটিং প্র্যাকটিস করতে যায়। তিহান এখানে কাজ করে। একবার তিহান হাইমিংয়ের জীবন বাঁচিয়েছিল, তখন থেকে ওরা বন্ধু। হাইমিংকে এভাবে দেখে ও জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? হাইমিং তো কিছুই বলে না, তবে তিহান ব্যাপারটা বুঝতে পারে, কারণ একদিন ট্রাফিকে ও হাইমিংয়ের সাথে হুয়ানকে দেখেছিল। তিহান এটাও ভাবে শাওজু বিদেশে যাওয়ার আগে হুয়ানের মনটা কত খারাপ ছিল। হুয়ানের যখন বয়ফ্রেন্ড আছে, ও হাইমিংয়ের কাছে আসছে কেন? পরের দৃশ্যে দেখি হাইমিং তো এখন হুয়ানকে নিজের আরও কাছে রাখতে চাচ্ছিল। এজন্য কাজের বাহানায় ও তো হুয়ানকে নিজের অফিসেই নিয়ে আসে। এখন থেকে হুয়ান এখানেই কাজ করবে। অন্যদিকে তিহান আজ ম্যাংম্যাংকে দেখা করতে ডাকে। ম্যাংম্যাং অনেক খুশি হয়, কারণ তিহান সবসময় বাহানা করে ওর সাথে দেখা করতো না। তিহান ওর কাছে হুয়ান আর জাওসুর ব্যাপারে জিজ্ঞেস করে যে ওদের সম্পর্কটা কেমন চলছে। ম্যাংম্যাং বলে, তুমি এর জন্য আমাকে ডেকেছ, আর কষ্ট পেয়ে চলে যায়। এখানে হাইমিং তো কাজের ফাঁকে ফাঁকে শুধু হুয়ানকেই দেখছিল। হুয়ান তাকালে জলদি ও অন্যদিকে ঘুরে যায়। আবার ওর রাগও হচ্ছিল, ওর বয়ফ্রেন্ড থাকলে আমার এতটা ক্লোজ কেন হয়েছে। ও তো হুয়ানকে কিছুই বলে না, কিন্তু ওকে অনেক অনেক কাজ দিয়ে দেয়। আবার ওর কেয়ারও করছিল, ওর পছন্দের অন্থনও এনে দেয়। বাড়ি ফেরার সময় হুয়ান ম্যাংম্যাংয়ের সাথে মেসেজে হাসছিল। হাইমিং জেলাস হয় আর দেখার চেষ্টা করে ও কার সাথে কথা বলছে। হুয়ান জলদি ফোন লুকিয়ে ফেলে। হুয়ান বাড়ি আসলে ম্যাংম্যাং জিজ্ঞেস করে, ইদানিং তোমার আর হাইমিংয়ের মাঝে কি চলছে? তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে চিট করছো? হুয়ান বলে, আরে না, ওই বিরক্তিকর লোকের সাথে আমার কিছুই নেই। পরদিন হুয়ান অফিসে আসে। ও বুঝতে পারে হাইমিং কিছু নিয়ে জেলাস হয়েই এমনটা করছে। এজন্য ও হাইমিংকে আরও জেলাস করার ডিসাইড করে, আর একটা বডি মিস্ট নিয়ে হাইমিংয়ের সামনে বলতে থাকে, আমার একটা স্পেশাল ফ্রেন্ড আমার জন্য এটা ইংল্যান্ড থেকে পাঠিয়েছে। এই শুনে তো হাইমিং জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। আর ঠিক ওরকম বডি মিস্ট এতগুলো অর্ডার করে হুয়ানের জন্য পাঠায়। হুয়ান তো খুবই হাসে ও শিওর হয়ে যায় হাইমিং জেলাস হচ্ছে। এর উপর হাইমিং ওকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও হতে বলে। এজন্য পরদিন হুয়ান ওর বাড়ি আসে। হাইমিং খুশি হয়ে সুন্দর করে রেডি হয়। ওর টাইটা ঠিক ছিল না, হুয়ান সেটা ঠিক করে দেয়। হাইমিং খুবই খুশি হয় আর বলে, তুমি এটা কিভাবে শিখেছ? হুয়ান বলে, আমি একজন স্পেশাল মানুষের জন্য এটা শিখেছি। হাইমিং ভাবে ও জাওসুর কথা বলছে, আর রেগে হুয়ানকে একা ছেড়েই অফিসে চলে যায়। হুয়ান ভাবে, ওর জন্যই তো আমি টাই বানানো শিখলাম। এরপর হুয়ান ভাবে কিছুদিন পরই তো জাওসু ফিরবে, আমি তো জানিও না ও দেখতে কেমন। এজন্য ও জাওসুর প্রোফাইল চেক করে। জাওসুর চেহারা দেখে খুবই হাসে যে নোবেলের নায়িকা কি দেখে ওর প্রেমে পড়েছে। ও তো জানে না পেছনে হাইমিং বসা। হাইমিং ভাবে ও ওর বয়ফ্রেন্ডকে দেখে দেখে খুশি হচ্ছে। ও তো আরও রেগে যায়। অন্যদিকে তিহানের ম্যাংম্যাংয়ের জন্য খারাপ লাগছিল, তাই ম্যাংম্যাংকে ডিনারে ডাকে। ম্যাংম্যাং অনেক খুশি হয়। অ্যাক্সিডেন্টালি হাইমিং হুয়ানকে নিয়ে এখানেই খাবার খেতে আসে। সবাই একসাথে বসে। হাইমিং তো বারবার ওদের পাস্টের ব্যাপারে জানতে চাচ্ছিল। হুয়ান ওদেরকে আটকিয়ে দেয় যেন জাওসুর ব্যাপারে কথা না বলে। ব্যাপারটা হাইমিং খেয়াল করে আর রেগে অনেক ড্রিঙ্ক করে ফেলে। মাতাল হওয়ার পর হুয়ানই ওকে সামলাচ্ছিল। হুয়ান বলে, তুমি জেলাস হচ্ছ তাই না? হাইমিং বলে, এমন কিছুই না। হুয়ান বলে, তোমাকে 2টা অপশন দিচ্ছি, একটা চুজ করো। তুমি জেলাস হচ্ছ, 2 আমাকে পছন্দ করো। আসলে তো এমনটাই ছিল। হাইমিং বলে, আমি একটাও চুজ করব না, আমি তো তোমাকে ঘৃণা করি। হুয়ান রেগে যায়। ওর এক্সপ্রেশন দেখে হাইমিং হাসে। পরদিন সকালে হাইমিংয়ের ঘুম ভাঙলে ওর মনে পড়ে গত রাতে মাতাল অবস্থায় ও কি করেছে। এমনকি একটা রেডিও স্টেশনে কল করে বলেছে হুয়ানকে ডেডিকেট করে আজ দুপুরে একটা গান প্লে করতে, যে ও হুয়ানকে কতটা ভালোবাসে। এসব মনে করে তো ও খুবই লজ্জা পাচ্ছিল, আর সেটা ক্যান্সেল করার চেষ্টা করে। কিন্তু সেটা তো সেট হয়ে গেছে, আর ক্যান্সেল হবে না। এজন্য হাইমিং জলদি অফিসে পৌঁছায় আর হুয়ানের থেকে রেডিওটা নিয়ে যায় যেন ও সেটা শুনতে না পারে। এর মাঝে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে খবর দেয় হুয়ানের বয়ফ্রেন্ড তো বিদেশে যাওয়ার 3 মাস পর থেকেই হুয়ানের সাথে চিট করছে, মানে গত 3 বছর ধরে হুয়ানকে ঠকাচ্ছে। ওদিকে ম্যাংম্যাং ভাবছিল গত রাতে ও মাতাল হয়ে তিহানকে কত জ্বালিয়েছে। তুমি কেন সব সময় আমাকে এড়িয়ে চলো? স্কুলে থাকার সময় তো তুমি আমাকে বাড়িতে এগিয়ে দিতে, এখন তো সেটাও করো না। বর্তমানে ম্যাংম্যাং যখন অফিসে যাচ্ছিল ও ট্যাক্সি পাচ্ছিল না, তখনই তিহান ওকে লিফট দিতে চলে আসে।
তিহান বলে, এখন থেকে আমি যখনই ফ্রি থাকবো তোমাকে নিতে আসবো। ম্যাং ম্যাং খুশি হয়ে যায়। ওদিকে হাইমিং হুয়ানকে এক মিটিংয়ের জন্য অন্য জায়গায় পাঠাতে চাচ্ছিল, যেন কোনোভাবেই আজকে রেডিও শুনতে না পারে। এর মাঝে ওর মনে পড়ে ট্যাক্সিতেও তো রেডিও চলে, এই জন্য ও জলদি গিয়ে ট্যাক্সিটা থামায়। আমি তোমাকে ড্রপ করে দিব, চলো। হুয়ান তো বুঝতে পারে না ও এমনটা কেন করছে। কাজ শেষে হুয়ান নদীর পাড়ে যেতে চাচ্ছিল। হাইমিং ওকে সেখানে নিয়ে যায়, কিন্তু পানি দেখে হাইমিং ঘাবড়াতে থাকে। হয়তো ছোটবেলায় ও পানিতে ডুবে গিয়েছিল, যে কারণে ও এখনও ভয় পায়। ওকে এভাবে দেখে হুয়ান ওকে সামলায়। পরদিন হাইমিং বিজনেস ট্রিপের জন্য ইতালি চলে যায়। 3 দিন পর হাইমিংয়ের ফিরে আসার কথা, কিন্তু তখনই ওরা জানতে পারে যে ফ্লাইটে হাইমিংয়ের আসার কথা সেটার কোনো খবরই নেই। এই শুনে সবাই চিন্তায় পড়ে যায়। হুয়ান ছুটে এয়ারপোর্টে যায় আর ভাবতে থাকে ও তো মেইন লিড, ওর কিছু হতে পারে না। তখনই হাইমিং পেছন থেকে চলে আসে। ওকে ঠিক দেখে হুয়ান জলদি ওকে জড়িয়ে ধরে। হাইমিং ওকে এভাবে দেখে বলে, সরি তোমাকে চিন্তায় ফেলার জন্য, আমার ফ্লাইটটা মিস হয়ে গিয়েছিল, এজন্য দেরি হয়েছে, আর ওই ফ্লাইটটাও সেফলি এখানে পৌঁছে গেছে। হাইমিং খুশি হয়, ও বুঝতে পারে হুয়ান ওর জন্য কতটা চিন্তা করে। তখনই এখানে জাওশু চলে আসে, মানে হুয়ানের বয়ফ্রেন্ড। আসলে হাইমিং ইচ্ছে করেই হুয়ানের সাথে ওর বয়ফ্রেন্ডের সামনাসামনি করালো। জাওশুর সাথে ওর আরেক গার্লফ্রেন্ড ডিএন ছিল। জাওশু এমন নাটক করে যেন হুয়ানকে চেনেই না। হুয়ান বলে, আমরা তো স্কুলে ক্লাসমেট ছিলাম। জাওশু বলে, হ্যাঁ হ্যাঁ। ডিএন আবার হাইমিংয়ের ফ্যামিলি ফ্রেন্ড, ও অনেক ধনী, এজন্যই তো এই ছেসরা আবার ডিএনকে টার্গেট করেছে। হাইমিং চাচ্ছিল এই ছেসরার ব্যাপারটা সামনে আসুক, তবে হুয়ান তো এখানে কিছুই বলে না। এরপর ওরা চলে যায়। ডিএন ওর উপর রেগেছিল, তুমি কেন কারোর সামনে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করাও না। ও বলে, আমি তো এখনও তোমার যোগ্য হইনি, যোগ্য হওয়ার পরই আমি সবার সাথে তোমার পরিচয় করাবো। এখানে মামলা সামলে এরপর এই ছেসরা হুয়ানের সাথে দেখা করতে যায়। হুয়ানের তো অনেক রাগ হচ্ছিল। হুয়ান তো চাচ্ছিল ওকে অনেক অপমান করে ছেসরাটাকে পিটিয়ে ভত্তা বানিয়ে ব্রেকআপ করে ফেলতে, কিন্তু গেম ওকে সেই পারমিশন দেয় না। জাওশু ব্রেকআপ চাইলেই ব্রেকআপ করতে পারবে। হঠাৎ করেই জাওশু বলে, দেখো বেবি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার ফিউচারটা ভালো করার জন্যই আমি ডিএনকে ব্যবহার করছি। একবার লাইফটা সেট হয়ে গেলে আমি তোমার কাছেই ফিরে আসব, চলো আপাতত আমরা ব্রেকআপ করে নেই। ও তো ভেবেছে হুয়ান কান্না টান্না করবে, কিন্তু হুয়ান তো সেই খুশি, ছেঁচড়া কোথাকার, ব্রেকআপ তোর সাথে। আর হ্যাঁ, আমি এতদিন তোর পিছু যত টাকা খরচ করেছি ইন্টারেস্ট সহকারে সেগুলো ফেরত দিবি। এমনকি যাওয়ার সময় ওর মুখে পানিও ছুঁড়ে যায়। ও তো বিশ্বাসই করতে পারে না হুয়ান ওর সাথে এমনটা করলো। পরের দৃশ্যে ডিএন হাইমিংয়ের সাথে কাজের ব্যাপারে কথা বলতে আসে। হাইমিং বলে, ওই দিন তোমার সাথে যে ছেলেটা ছিল আমার তো মনে হয় না ও শুধু তোমার ক্লাসমেট। ডিএন বলে, তোমার চোখে তো কিছুই লুকানো যায় না, আসলে আমরা 3 বছর ধরে ডেট করছি। ডিএন ওকে অনুরোধ করে যেন জাওশুকে ওদের কোম্পানিতে ইন্টারভিউ করার সুযোগ দেয়। পরদিন জাওশু ইন্টারভিউর জন্য আসে। হাইমিং তো ওকে চাকরি দিবেই না, ও তো জানে এই ব্যাটা কতটা খারাপ। কথায় কথায় হাইমিং বের করে ফেলে ওর আগেও একটা গার্লফ্রেন্ড ছিল যে ওর আর্থিক সাহায্য করত। জাওশু সব দোষ হুয়ানেরই দিচ্ছিল। আমি চলে যাওয়ার পর ও একা ফিল করছিল, এজন্য আমাকে ছেড়ে অন্য একজনকে খুঁজে নিয়েছে। হাইমিংয়ের তো অনেক রাগ হয়, ও তো সত্যটা বের করেছেই। এজন্য ও বলে, যাই হোক তোমার উচিত তার টাকা ফেরত দেয়া। আর ওকে কথা শুনিয়ে চাকরিতেও রাখে না। এতে তো জাওশুর অনেক রাগ হয়। হোটেলে ফিরেও ও অনেক চিল্লাপাল্লা করছিল। দূর থেকে ডিয়ান এই সব কিছুই দেখে, ওরও জাওশুর উপর সন্দেহ হয়। এদিকে জাওশু ভাবে হুয়ানি হয়তো হাইমিংকে কিছু বলেছে, এ কারণেই ওর চাকরিটা হয়নি। এজন্য ও কী করে, স্কুলের কিছু বন্ধুদেরকে ডেকে মিথ্যে কাহিনী শোনাতে থাকে। আমি হুয়ানকে এতটা ভালোবাসলাম, আর ও একটা ধনী ছেলের জন্য আমাকে ধোঁকা দিয়েছে। এই শুনে তো সবাই হুয়ানকে খারাপ বলতে থাকে। ম্যাং ম্যাং যখন গ্রুপের মেসেজের মাধ্যমে এসব কিছু জানতে পারে, ও তো রেগে জাওশুকে পেটাতে চলে আসে। তোমার সাহস কি করে হয় হুয়ানের নামে এসব বলার? তিহান কোনোভাবে ওকে সামলায়। এসব কারণে ম্যাং ম্যাংয়ের মনটা খুবই খারাপ ছিল। হুয়ান ওর কাছে এসে সত্যটা বলে যে জাওশু 3 বছর আগে থেকেই আমাকে ঠকাচ্ছে, এজন্যই আমি ওর সাথে ব্রেকআপ করেছি। আর হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করো না, ওর মতো একটা লোকের জন্য আমি নিজেকে কষ্ট দিব না। এসব শুনে ম্যাং ম্যাং শান্ত হয় আর বলে, আমার উচিত ছিল ওই ছেঁচড়ার মাথাটাই ফাটিয়ে দেয়া। আর দুজন মিলে প্ল্যান করে এবার তো ওরা প্রতিশোধ নিবে, জাওশুর সত্যটাও সবার সামনে আনবে। ওরা ওদের ক্লাসের রিউনিয়ন পার্টির অ্যারেঞ্জ করে। দেখতে দেখতে পার্টির দিনও চলে আসে। ম্যাং ম্যাং তিহানকে দেখে খুবই খুশি হয়,
কিছু মেয়ে তো ম্যাংম্যাংকে নিয়ে অনেক জেলাস হয় আর পেছনে ওকে নিয়ে কথা বলছিল। তিহান এসব শুনে মেয়েগুলোকে কথা শুনিয়ে দেয়। তিহান সেই স্কুল লাইফ থেকে সিক্রেটলি ম্যাংম্যাংকে ভালোবেসে গেছে আর ওকে রক্ষাও করে গেছে। এবার ওদের পার্টি শুরু হয়। সবাই তো জাওশুর প্রশংসা করছিল আর হুয়ানকে কথা শোনাচ্ছিল। এবার হুয়ান জাওশুর সত্যটা সবার সামনে নিয়ে আসে যে এত বছর জাওশু কিভাবে ওর থেকে টাকা নিয়েছে, এমনকি ওকে ঠকিয়েছে। জাওশু বলতে থাকে এসব কথা মিথ্যে। তখনই হাইমিং ডিয়ানকে নিয়ে এখানে চলে আসে। ডিয়ান বলে, তাহলে 3 বছর আমার সাথে কী ছিল? এবার সবাই জেনে ফেলে জাওশু আসলে কেমন লোক। দুটো মেয়ের অনুভূতি নিয়ে খেলেছে, ওদের থেকে টাকা নিয়েছে। ছেঁচড়াটা সব কিছু হারিয়ে ডিয়ানের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। তবে ডিয়ান ওকে কোনো সুযোগই দেয় না। অবশেষে ঝামেলা মিটল। ডিয়ান হুয়ান আর হাইমিংকে ধন্যবাদ বলে সত্যটা সামনে আনার জন্য। এখান থেকে এই 4 জন খাবার খেতে যায়। আজকের কাজ সফল হয়েছে, সবাই অনেক খুশি। ওরা খাবার দাবার খায়, কিছু গেম খেলে আর অনেক মজা করে। এখানে কিছু লোক গান গাইছিল। স্কুল লাইফ থেকেই ম্যাংম্যাংয়ের গান গাওয়ার খুবই শখ, এজন্য তিহানকে বলে এখানে গান গাইতে। ম্যাংম্যাংও খুব সুন্দর একটা গান গায়। তিহান ওকেই দেখে যাচ্ছিল। একজন মিউজিক ডিরেক্টর এসব দেখতে পায় আর তিহানকে বলে, ও কি তোমার গার্লফ্রেন্ড? তিহান বলে, না না, আমরা ফ্রেন্ড। উনি একটা কার্ড দিয়ে বলে, তোমার ফ্রেন্ডকে বলো গানের শখ থাকলে আমার কাছে আসতে। তিহানও সেটা ম্যাংম্যাংকে দেয়, তুমি ব্যাপারটা দেখতে পারো। পরদিন হাইমিং আর হুয়ান একটা কাজে যায়। কাজ শেষে ওরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরাও করে। হাইমিং বলে, কিছুদিন পর আমি একটা বিজনেস ট্রিপে যাব, আমি চাই তুমিও আমার সাথে চলো। হুয়ানও এতে রাজি হয়ে যায়। এরপর হাইমিং হুয়ানের সাথে ওর বাড়িও আসে। মিকু বলে, আপু উনি কিন্তু শাওজুর থেকে অনেক হ্যান্ডসাম, মানে আমার বোনের পছন্দ বেটার হচ্ছে। হুয়ান ওকে চুপ করায়। এর মাঝে বাবাও এখানে চলে আসে। হুয়ান তো ওকে নিজের কলিগ হিসেবে পরিচয় করায়। বাবার কাছেও হাইমিংকে ভালো লাগে আর ওর সেই খাতিরদারি করে। হাইমিং চলে যাওয়ার পর হুয়ানের কাছে মেসেজ আসে যে হাইমিংয়ের অনুভূতি 68%-এ পৌঁছে গেছে। হুয়ান তো প্রথমে খুশি হয় যে জলদি ওর দুনিয়ায় ফিরতে পারবে, তবে ওর মনটা খারাপও হয়। পরের দৃশ্যে ওরা দুজন বিজনেস ট্রিপে যায়। কাজের জন্য ওদেরকে এখানে আরও কিছুদিন থাকতে হবে, ফলে ওরা একসাথে ঘোরাফেরা করার সময়ও পায়। ওরা একটা ফ্লাওয়ার শপে যায় যেখানে কাপলদের জন্য অফার চলছিল, এজন্য হুয়ান জলদি কাপল সাজার নাটক করে। হুয়ান তো এখানে খুবই খুশি ছিল, যা দেখে হাইমিংও খুশি। এরপর ওরা অন্য একটা জায়গায় যায়, সেখানে ওরা কিছু ছবি টবি তোলে, ভালো সময় কাটায়। ওরা এখানে একসাথে ফিশিংও করে। যদিও হাইমিং পানিতে ভয় পায়, হুয়ানের জন্য ও হুয়ানের পাশেই থাকে। এমনকি হুয়ানের জন্য রান্নাও করে। হুয়ানের তো অনেক ভালো লাগে, আর যে সকল ছেলেরা রান্না জানে মেয়েরা তো তাদেরকে একটু বেশিই পছন্দ করে। এরপর হুয়ান ওদের আজকের ছবিগুলো দেখতে ভেতরে যায়। এ সময় হাইমিং বাহানা করে বাহিরে যায়। আসলে ও এখানে হুয়ানকে প্রপোজ করার প্ল্যান করেছে। অ্যাসিস্ট্যান্ট তো এখানে আসেনি, এজন্য ও নিজেই সব কিছু সাজাতে থাকে। হুয়ান ছবিগুলোর মাঝে খেয়াল করে হাইমিং এমনভাবে ছবি তুলেছে যেটা একসাথে করলে মনে হচ্ছে দুজন একসাথেই বসে আছে। হুয়ান হাসে, বোকা কোথাকার, বললেই তো হতো আমার সাথে ছবি তুলতে চাও। কিছুক্ষণ পর হুয়ান বাহিরে আসলে এসব কিছু দেখে অবাক। হাইমিং ওকে প্রপোজ করতে চাচ্ছিল, কিন্তু ও কিছু বলার আগেই এখানের লাইট চলে যায়। সাহস করে আবারও বলতে যায়, তখনই এখানে আরেকটা কাপল প্রপোজ করে দেয়। বেচারার তো মনটাই খারাপ হয়ে যায়। আবারও কিছু বলতে যাচ্ছিল, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, বস সব কিছু সুন্দর করে হয়েছে তো? হাইমিংয়ের তো খুবই রাগ হয়। বেচারার আর প্রপোজ করা হলো না। কাজের কারণে আজ রাতেই ওদের ফিরতে হয়। দুজনই খুবই অকওয়ার্ড ফিল করছিল। এরপর হাইমিং ওকে বাড়ি ছেড়ে চলে যায়। হুয়ানের কাছে মেসেজ আসে, হাইমিংয়ের অনুভূতি বেড়েই যাচ্ছে। তখনই হাইমিং দৌড়ে ওর কাছে চলে আসে আর বলে দেয়, আজ আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু সব কিছু গড়বড় হয়ে গেছে। তবে আমি আর নিজের অনুভূতি লুকাতে পারবো না, আমি তোমাকে পছন্দ করি। এই বলেই কিস করে দেয়। হুয়ান তো অবাক, আরও লজ্জা পেয়ে দৌড় মারে। প্রথমে তো হুয়ান নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য হাইমিংয়ের ক্লোজ হচ্ছিল, কিন্তু এখন ও সত্যি সত্যি হাইমিংকে ভালোবেসে ফেলেছে। ও চাচ্ছিল না হাইমিংয়ের থেকে দূরে যেতে। যখনই হাইমিংয়ের অনুভূতি 100%-এ পৌঁছাবে আর ওকে প্রপোজ করবে, তখনই হুয়ান আসল দুনিয়ায় ফিরে যাবে। এ কারণে পরদিন থেকে হুয়ান হাইমিংকে এড়িয়ে চলতে থাকে। হাইমিং তো কিছুই বুঝতে পারে না ও এমনটা কেন করছে। বেচারা তো ইন্টারনেটে সার্চও করে মেয়েরা এমনটা কেন করে। ও তো পাগলই হয়ে যাচ্ছিল।
দেন ভাবে মেয়েকে পটানোর আগে তার পরিবারকে পটানো লাগবে। এজন্য পরদিনই হাইমিং হুয়ানের ছোট বোনের সাথে কথা বলে। মিকু ওর স্কুল বদলাতে চাচ্ছিল, এর জন্য যাবতীয় সকল কাজ হাইমিং করে দেয়। এক প্রতিবেশী আন্টি হুয়ানকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো খুবই হ্যান্ডসাম, তোমাদের বিয়েতে আমাকে ইনভাইট করো। হুয়ান তো লজ্জা পেয়ে যায়, হাইমিং তো অনেক খুশি। এখান থেকে ওরা সবাই মিলে ঘুরতে যায়, ওরা খুবই মজা করে। হাইমিংয়ের বাবা এতটা স্ট্রিক্ট ছিল, ও কখনোই এমন লাইফ উপভোগ করেনি। হুয়ান আর মিকু মিলে হাইমিংকে অনেক মজার মজার খাবার খাওয়ায়। হাইমিং ওদের সাথে খুবই ভালো সময় কাটায়। এত কিছুর পরও হুয়ান হাইমিংকে এড়িয়ে চলছিল। এজন্য এবার হাইমিং একটা চাল চালে। পরদিন ও অফিসে আসে না। হুয়ান অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে হাইমিং কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বসের শরীরটা অনেক খারাপ, ওনার বাবা মা বিদেশে গিয়েছে, এর উপর কাজের লোকেরাও ছুটিতে, বেচারার খেয়াল রাখার মতো কেউ নেই। হুয়ানের তো খুবই চিন্তা হয় আর জলদি হাইমিংয়ের বাড়ি আসে। আমরা দেখি হাইমিং তো পুরো সুস্থ। অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় হুয়ান চলে এসেছে, আরও জলদি অসুস্থ হওয়ার নাটক করে। হুয়ান ওর খেয়াল রাখতে থাকে আর থার্মোমিটার দিয়ে ওর জ্বর চেক করছিল। হাইমিং তো এখানেও চিটারি করে। হুয়ান তো অবাক, তোমার এত জ্বর, আমাদের এক্ষুনি হাসপাতালে যাওয়া উচিত। হাইমিং যেতে চাচ্ছিল না, তবে হুয়ান জোর করে ওকে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে ঢোকার আগে জ্বরটা আবারও চেক করে। এবার তো হাইমিং চিটারি করতে পারে না। হুয়ান দেখে ওর তো কোনো জ্বরই নেই। হুয়ান বলে, তুমি কাজে ফাঁকি দেওয়ার জন্য বাহানা করছো, তুমি চাইলে এমনিতেও ছুটি নিতে পারো। হাইমিং ভাবে ও কখন বুঝবে আমি ওর সাথে সময় কাটাতে চাচ্ছি। এর মাঝে ওদের গাড়িটা নষ্ট হয়ে যায়। হাইমিং গাড়িটা চেক করতে গেলে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এবার তো বৃষ্টিতে ভেজার ফলে সত্যি সত্যি হাইমিংয়ের জ্বর চলে আসে। হুয়ান ওর খেয়াল রাখছিল, এতেই ও খুশি। যাক, এই বাহানায় হুয়ান তো আমার কাছে আছে। হুয়ান যখন চলে যেতে চায়, হাইমিং ওকে আটকে বলে, রাতে কে আমার খেয়াল রাখবে? আমি যদি আরও বেশি অসুস্থ হয়ে যাই তখন কি হবে আমার? হুয়ান বলে, আমি কোথায় থাকবো? ও বলে, গেস্ট রুমে থাকবে। হুয়ান বলে, আমি তো কাপড় আনিনি। ও বলে, আমারটা পরো। ও তো যেভাবেই হোক হুয়ানকে রাখতে চাচ্ছিল, এজন্য হুয়ানও রাজি হয়। হুয়ান ম্যাংম্যাংকে কল করে বলে আজ বাসায় যাবে না। ম্যাংম্যাং ছিল দিহানের সাথে। অ্যাক্সিডেন্টালি ওরা দুজনই দেখে ফেলে স্কুলে থাকার সময় ওরা দুজন দুজনকে যে উপহার দিয়েছিল, দুজনই সেটা সামলে রেখে দিয়েছে। বোঝাই যায় দুজন দুজনকে অনেক ভালোবাসে। এখানে গেম থেকে হুয়ানকে টাস্ক দেয়া হয় 5 মিনিটের মাঝেই হিরোর সাথে পিন্টু ওয়ালের সিনটা করতে হবে। হুয়ান বলে, তুমি তো খুবই খারাপ, আমাকে শুধু এমব্রেসই করতে পারো। গেম তো ওর কোনো কথাই শুনে না। বেচারি জলদি হাইমিংয়ের কাছে যায় আর বাহানা করে ওকে দাঁড় করানোর চেষ্টা করে। অনেক কষ্ট করে ওকে দাঁড়ও করায় আর কোনোভাবে টাস্ক কমপ্লিট করে। এতটা কাছাকাছি এসে দুজনই নার্ভাস হয়ে যায়। হুয়ান তো লজ্জায় আবারও পালায়। রাতের বেলা হুয়ানের মনে হচ্ছিল কেউ ঘরে ঢুকেছে। আসলে তো উনি হাইমিংয়ের মেড ছিল। হাইমিং তো হুয়ানকে রাখার জন্য জলদি জলদি মেডকে চলে যেতে বলেছিল। এর ফলে উনি নিজের জিনিসপত্রও নিতে পারেনি, সেগুলোই নিতে এসেছে। এবার তো হাইমিংয়ের মিথ্যেটা হুয়ান ধরে ফেলে। বেচারা তো লজ্জায় মরেই যাচ্ছিল। তবে ওর জ্বর অনেক বেড়ে যায়, তাই হুয়ান সারা রাত ওর খেয়াল রাখে। আর কখন যে এখানে ঘুমিয়ে পড়েছে টেরও পায় না। সকালে হাইমিং ওকে এভাবে দেখে খুশি হয়। হুয়ান জাগতেই ও জলদি ঘুমের নাটক করে, আর হুয়ান তো নিজেকে এভাবে দেখে জলদি পালায়। এর উপর গেম থেকে ওকে আরেকটা দুষ্টু টাস্ক দেয়া হয়। আগামী 24 ঘন্টার মাঝেই তোমাকে হিরোর শার্ট ছিঁড়তে হবে। এই শুনে তো হুয়ান রেগে যায়, কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য বেচারিকে সেটা করতেই হবে। ও তো বাহানায় বাহানায় হাইমিংয়ের শার্ট ছেঁড়ার চেষ্টা করে, তবে একবারও সফল হয় না। ওর উপর পানি ফেলার চেষ্টা করে, আরও কত কিছু যে করে। হাইমিং অবাক, ও এমনটা কেন করছে। গেম থেকে ওকে ওয়ার্নিং দেয়া হয়, তুমি এবার চালাকি করতে পারবে না। টাস্ক পূরণ না করলে হিরোর 3 দিন ধরে অনেক জ্বর থাকবে। হাইমিংয়ের কষ্ট হবে, ও এটা কিভাবে সহ্য করবে। এজন্য রাতে হাইমিং ঘুমালে এবার হুয়ান ওর কাছে গিয়ে টাস্কটা পূরণ করে ফেলে। কিন্তু এতক্ষণে হাইমিং জেগে গেছে আর ওকে কাছে টেনে কিস করতেই যাচ্ছিল। হুয়ান তো ঘাবড়ে ওর মুখে হাত রাখে। তবে এবার আর কে হাইমিংকে আটকায়। ও হুয়ানের হাত সরিয়ে সুন্দর করে ওকে কিস করে। হুয়ানও এক মুহূর্তের জন্য ওকে জড়িয়ে ধরে, দেন আবারও লজ্জায় দৌড়। পরদিন হাইমিং ঘুম থেকে উঠার আগেই ও গায়েব। অফিসে আসার পর ও তো হাইমিংকে দেখেই দৌড়। হাইমিং তো সারাক্ষণ ওকে দেখেই যাচ্ছিল, হুয়ান তো শুধু লুকাচ্ছিল। হুয়ান যখন লুকিয়ে লুকিয়ে কফি নিতে আসে, হাইমিং তো ওকে ধরে ফেলে, তুমি আর কতদিন আমাকে অপেক্ষা করাবে?
কবে আমাকে তোমার উত্তরটা দিবে? কিছু এমপ্লয়িজ ওদের এভাবে দেখে ফেলে। হাইমিংয়ের এতে কিছুই আসে যায় না। ও তো ভালোবাসায় পাগল হয়ে গেছে। হুয়ান তো লজ্জায় মরেই যাচ্ছিল। হুয়ান এবার চাচ্ছিল হাইমিংয়ের অনুভূতিটা কমে যাক, কারণ ও এখন হাইমিংয়ের থেকে দূরে যেতে চাচ্ছিল না। তবে হাইমিং ওর প্রেমে পাগল হয়ে যাচ্ছিল। এখন তো অফিসের সবাই ওকে আজবভাবে দেখছিল, ওদের নিয়ে রিউমার ছড়াচ্ছিল। হাইমিং এতে খুশি হয়। একদিন হাইমিংয়ের বাবা হুয়ানকে কল করে বলে, আমি কিছুদিনের জন্য বিদেশে এসেছি, তুমি তো তোমার চাল চালতে শুরু করে দিয়েছ। তুমি যদি হাইমিংকে এতটাই ভালোবাসো, তুমি ওর জীবনে আসার পর ওর কোম্পানির উন্নতি হচ্ছে না কেন? হুয়ান বলে, সব কিছু হতেই সময় লাগে, আর ভালোবাসার সাথে কোম্পানির কী সম্পর্ক? এরপর হুয়ান ভাবতে থাকে কিভাবে কোম্পানির সেলস বাড়ানো যায়। এর উপর ওরা কাজ করা শুরু করে, একটা ম্যাগাজিন পাবলিশ করে। ওদের নতুন প্রজেক্ট স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা ফুটিয়ে তোলে। হাইমিংয়ের কাজ এখন সবার পছন্দ হচ্ছিল। ধীরে ধীরে কোম্পানির সেলসও বেড়ে যায়। কিন্তু হাইমিংয়ের বাবা ফিরে এসে এসব দেখে অনেক রেগে যায়। তুমি তো আমার মান সম্মান ডুবাচ্ছ, মেয়েদের জিনিস বানাচ্ছ, এখন নিজের চেহারা দিয়েও সেটা প্রমোট করছো। হুয়ান ওনাকে বোঝানোর চেষ্টা করে, আপনার ছেলে তো মানুষের ক্ষতি করছে না, ভালো কাজই করছে, এতে কোম্পানিরও লাভ হচ্ছে, এখানে তো লজ্জার কিছু নেই। হুয়ানের এমন আচরণে হাইমিংয়ের ভালোবাসা আরও বাড়ছিল। একমাত্র হুয়ানই ওকে এতটা ভালো করে বোঝে। কিন্তু তখনই ওরা জানতে পারে মিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জলদি মিকুকে খুঁজতে বের হয়। একটা সময় ওরা মিকুর ব্যাগ খুঁজে পায়। হুয়ানের মনে পড়ে মিকু ওকে বলেছিল একবার শাওজু মিকুকে একটি জায়গায় ডেকেছিল, তবে মিকু সেখানে যায়নি। ওরা দুজন জলদি সেই লোকেশনে যেতে থাকে। আসলেই শাওজু মিকুকে আটকে রেখেছে হুয়ানকে ব্ল্যাকমেল করার জন্য। শাওজু ওর উপর চিল্লাতে থাকে, তোমার বোনের কারণে আমার সকল প্ল্যান ভেস্তে গেছে, আমি তো ওকে শিক্ষা দিয়েই ছাড়ব। হুয়ান জলদি ওর সামনে আসে আর ওকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। তুমি যা ভোগ করছো এসব তোমার কর্মের ফল, তাই অন্যদের দোষ দেয়া বন্ধ করো। তখনই হাইমিং পেছন থেকে এসে ওকে বাড়ি মেরে বেহুশ করে দেয়। এই সুযোগে ওরা মিকুকে ছাড়াতে থাকে। শাওজু আবার হুঁশে এসে হুয়ানের উপর হামলা করতেই যাচ্ছিল। হাইমিং জলদি হুয়ানকে বাঁচিয়ে নেয় আর শাওজুকে পিটিয়ে বেহুশ করে দেয়। কিন্তু হাইমিং অনেক আঘাত পেয়ে গেছে, এর ফলে ওকে হাসপাতালে রেস্ট নিতে হবে। হুয়ানের অনেক কষ্ট হয় আর সিস্টেমে নালিশ করে, হ্যাঁ ওরা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু ওদেরও তো একটা জীবন আছে, তোমরা এমনটা করতে পারো না। সিস্টেম বলে, তুমি এসব সিরিয়াসলি কেন নিচ্ছ? হুয়ান বলে, আমার কি হবে, আমি যে এসব কিছু অনুভব করছি। সিস্টেম বলে, তুমি আসল দুনিয়ায় ফিরে গেলে এসব কিছু তোমার স্বপ্ন হয়ে থাকবে, তো নিজের টাস্ক পূরণ করো। এতে হুয়ানের আরও কষ্ট হয়। এরপর ও আবারও হাইমিংয়ের কাছে আসে। হাইমিং বলে, তোমার উচিত তোমার বোনের কাছে যাওয়া। হুয়ান যাওয়ার সময় ওর পেজারটা ভুল করে এখানে ফেলে যায়। পরদিন সকালে হাইমিং পেজারটা দেখতে পায় আর ভাবে ওর কাছে তো ফোন আছে, এখনও এটা দিয়ে কি করছে। এরপর ও হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জলদি ওদের দুজনকে একা ছেড়ে চলে যায়। মেইডরাও ওদের একা ছেড়ে দেয়, যেন ওরা একসাথে সময় কাটাতে পারে। হাইমিং যখন কাজ করছিল হুয়ান ওর কাজে সাহায্য করে, এমনকি ওর খেয়ালও রাখে। হাইমিং বলে, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, এরপরও তুমি আমার থেকে কেন দূরে দূরে পালাও? হুয়ান চলে যেতে নিলে হাইমিং টেনে ওকে কোলে বসায়। হুয়ান বলে, কিছু জিনিস খুবই জটিল, তুমি বুঝবে না। হাইমিং বলে, সব কিছুই জটিল হয়, তবে আমি শিওর একদিন এর সমাধান হবে, আর আমি তার অপেক্ষা করেই যাব। অন্যদিকে ম্যাংম্যাংকে দেখানো হয় তিহানের সাপোর্টে ও আজ মিউজিক কম্পিটিশনে অডিশন দিতে আসে। প্রথমে ও নার্ভাস হলেও ওর তিহানের কথাগুলো মনে পড়ে, আরও সুন্দর করে গান গায়। আর হ্যাঁ, ম্যাং অডিশনে সিলেক্ট হয়ে যায়। এখান থেকে ওর মিউজিক ক্যারিয়ার শুরু হয়। আরও প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ে। তিহানও সবসময় ওর খবর নেয়। একদিন হাইমিংয়ের মা হুয়ানকে কল করে ডাকে আর বলে যেন হাইমিংকে কিছু না জানায়। হুয়ান জলদি সেদিকেই যাচ্ছিল। হাইমিংও ওর পিছু পিছু সেখানে চলে আসে। ইদানিং উনি খুবই অসুস্থ ছিল আর বলে, আমি হাইমিংকে আর পেরেশান করতে চাই না, আগেও আমি ওকে কষ্ট দিয়েছি, এই বিয়েতে আমি কখনোই খুশি ছিলাম না। হাইমিং হওয়ার পর আমি সাইকোলজিক্যাল সমস্যায় ভুগতাম। একবার আমি ওকে নিয়েই সমুদ্রে আত্মহত্যা করার চেষ্টা করেছি। ছেলেটা এরপর থেকে পানির কাছে যেতেও ভয় পায়। আমি কখনো সাহস পাইনি ওর কাছে ক্ষমা চাইতে, তবে আমি ক্ষমা চেতে চাই, আমি ভালো মা হতে পারিনি। তুমি ওর জীবনে আসার পর ও অনেকটাই খুশি, তুমি সবসময় আমার ছেলেটার পাশে থেকো। এসব শুনে হাইমিং ভেতরে চলে আসে। হুয়ান ওনাদের একা ছেড়ে চলে যায়। হাইমিং বলে, মা আমি কখনোই তোমাকে দোষ দেইনি, তুমি আমার অনেক ভালো মা।
আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই জলদি সুস্থ হয়ে ওঠো। এতদিনে হাইমিংয়ের হুয়ানের প্রতি অনুভূতি 100%-এ পৌঁছে গেছে। হুয়ান চিন্তায় ছিল। ও সিস্টেমকে বলে, আমি কি হাইমিংয়ের সাথে থাকতে পারি না? সিস্টেম বলে, না, তোমাকে রুলস মানতেই হবে। 2000 সাল হতেই তোমাকে তোমার দুনিয়ায় ফিরে যেতে হবে, আর না হয় নোবেলের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হুয়ানের কষ্ট হয় আর বলে, তাহলে আমাকে নিউ ইয়ার পর্যন্তই সময় দাও। সিস্টেমও এতে রাজি হয়। হুয়ান আর এক মুহূর্তও নষ্ট করতে চাচ্ছিল না। ও সোজা হাইমিংয়ের কাছে চলে আসে। আমি ভয় পাচ্ছিলাম তোমার কাছে গেলে আবারও যদি তোমাকে হারিয়ে ফেলি। আমি আর সময় নষ্ট করতে চাই না, তোমাকে ডেট করতে চাই। আমরা একসাথে মুভি দেখতে চাই, অ্যামিউজমেন্ট পার্কে যেতে চাই, সব কিছু অনুভব করতে চাই। আর হ্যাঁ, তুমি আমাকে নিউ ইয়ারের আগে প্রপোজ করবে না। হাইমিং ওর কথা শুনে হাসে। হাইমিং বুঝতে পারে না ও কেন এতটা কাঁদছে। তবে এখান থেকে ওদের প্রেমটা শুরু হয়। মা যখন ওদের রিলেশনের ব্যাপারে জানতে পারে, মাও খুশি হয়। ওর মায়ের অবস্থা তেমন সিরিয়াস ছিল না, কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এরপর দুজন একসাথে অফিসে আসে। ওয়ান তো ওদের রিলেশনটা সিক্রেট রাখতে চাচ্ছিল, কলিগদের দেখে ও লুকাচ্ছিল। তবে হাইমিংয়ের এতে কোনো সমস্যাই ছিল না, যেন ও নিজেই পুরো দুনিয়াকে জানাতে চায় ও আর হুয়ান ডেট করছে। এসবে তো হুয়ান আরও লজ্জা পায়। অন্যদিকে হাইমিংয়ের মা ডিসাইড করে ফেলে, এখন উনি নিজের জন্য বাঁচবে। যে মানুষটা তাকে ভালোবাসেনি তার সাথে থেকে সারা জীবন কষ্টই পেয়েছে, তো এবার উনি ডিভোর্স নেওয়ার ডিসাইড করে ফেলে। হাইমিং আর হুয়ান একসাথে ছিল। এখন থেকে ওরা আরও বেশি বেশি সময় কাটাতে থাকে। একদিন ওরা স্কেটিং করতে যায়। হুয়ান ভাবে হাইমিং স্কেটিং জানে না। দেখো, তুমি একদমই ঘাবড়িও না, আমি খুব ভালো পারি, তুমি শুধু আমার সাথে সাথে থেকো। কিন্তু ও দাঁড়াতে গিয়েই টুস করে পড়ে যায়। মানে ও একদমই স্কেটিং জানে না। উল্টো হাইমিং খুব ভালো স্কেটিং পারে আর ওকেও শেখায়। হুয়ান তো লজ্জা পায়। আজ ওরা এখানে থাকারই ডিসাইড করে। দুজন একটা হোটেলে আসে আর একসাথে খুবই রোম্যান্টিক সময় কাটায়। ওদিকে তিহান তো প্রতিদিনই ওই সিঙ্গিং কম্পিটিশন দেখে, যেখানে ম্যাং ম্যাং পার্টিসিপেট করেছে। ম্যাং ম্যাং তো আজ গান গাওয়া শেষে তিহানের জন্য নিজের ভালোবাসাটা প্রকাশ করে দেয়। কিন্তু তখনই টিভিতে সমস্যা দেখা দেয়। তিহান বুঝতে পারছিল না কি করবে। ও জলদি ম্যাং ম্যাংকে কল করে বলে, আমি সেই স্কুল থেকে তোমাকে পছন্দ করি। আমি এতদিন নিজেকে তোমার যোগ্য মনে না করে তোমার থেকে দূরে ছিলাম। তবে আমি আর দূরে থাকতে চাই না, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তিহান জানতো না ম্যাং ম্যাং এখনও টিভিতেই ছিল। পুরো দুনিয়া ওর কনফেশন শুনে ফেলেছে। ম্যাং ম্যাং বলে, প্রমিসটা মনে রেখো, এখন থেকে সারা জীবন তুমি আমার। অবশেষে ওদের প্রেমটাও শুরু হয়। ম্যাং ম্যাং কম্পিটিশনে জিতে গেছে, এই খুশিতে সবাই একসাথে হয়। আজ আবার 31 ডিসেম্বর। সবাই নিউ ইয়ারের কাউন্টডাউন করছিল। ওয়ানের মনটা খারাপ যে আজকেই ওকে ফিরে যেতে হবে। হাইমিং ওকে অন্যদিকে তাকাতে বলে আর হঠাৎ করেই ওকে প্রপোজ করে দেয়। কিন্তু ওয়ান কিছু বলার আগেই একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। তখনই হাইমিং ওকে বাঁচিয়ে নেয়। এর ফলে হাইমিংয়ের খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওয়ানের দুনিয়াটা যেন ভেঙে যায়। ও কি করবে বুঝতে পারে না। আর মাইক নিয়ে বলতে থাকে, তোমরা সবাই একটা কমিকের ক্যারেক্টার। আমি 2025 সাল থেকে এখানে এসেছি। ও ইচ্ছে করে স্পয়লার দিচ্ছিল যেন হাইমিং বেঁচে যায়। যেহেতু ও বড় স্পয়লার করে ফেলেছে, সিস্টেম ঘোষণা করে, এবার তোমাকে কঠোর পেনাল্টি দেয়া হবে। এর সাথেই সময় কিছুক্ষণ আগে চলে যায়। কিন্তু এখানের কোথাও এখন হাইমিং ছিল না। হুয়ানের প্রতি হাইমিংয়ের সকল অনুভূতি মুছে দেয়া হয়েছে। এমনকি ওর আর হাইমিংয়ের ব্যাপারেও সবাইকে ভুলিয়ে দেয়া হয়েছে। এসবে হুয়ান অনেক কাঁদতে থাকে। ও এখন সিস্টেম থেকেও বের হতে পারবে না, আর এসব কিছু সহ্যও হচ্ছিল না। পরদিন হুয়ান যখন অফিসে যায়, কেউই ওকে চিনতে পারে না। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এখানে কি করছো? তোমার ফ্লোর তো নিচে। হাইমিং অফিসে আসে। হাইমিং ওকে চিনতে পারে না। ওয়ানের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ও কোনোভাবে আবারও উপরের ডিপার্টমেন্টে চলে আসে আর ভাবে, একবার যখন হাইমিং আমাকে ভালোবেসেছে, তো আমি আবারও এসব কিছু করতে পারবো। এরপর থেকে ওয়ান অনেকভাবে হাইমিংকে ওর ব্যাপারে মনে করানোর চেষ্টা করে। এর মাঝে ওদের কোম্পানিতে একটা সমস্যা হয়। কয়েকজন ওদের প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করছিল। প্রোডাক্টের কোয়ালিটি খুবই বাজে। সেগুলো ইউজ করে সমস্যাও দেখা দিয়েছে। হুয়ান জানতো হাইমিং কখনোই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবে না। এজন্য হুয়ান সত্যটা বের করতে ফ্যাক্টরিতে যায় আর জানতে পারে কিছু এমপ্লয়ি অন্য কোম্পানির সাথে মিলে প্রোডাক্টে গড়বড় করছে। হুয়ান সেটার ছবি তুলে নেয়। একজন ওকে দেখে ফেলে আর ওর উপর হামলা করতেই যাচ্ছিল।
তখনই হাইমিং পুলিশ নিয়ে এখানে চলে আসে। এসবের ফলে হাইমিংয়ের মনে আবারও ওর জন্য রেসপেক্ট তৈরি হয়। আর হুয়ান তো প্রতিনিয়ত চেষ্টা চালিয়েই যাচ্ছিল ওর যেন সব কিছু মনে পড়ে। হুয়ান হাইমিংকে ওদের পছন্দের খাবারটা এনে দেয়, কফি এনে দেয়। হাইমিং অবাক হয়, ও কিভাবে আমাকে এতটা ভালো করে চেনে। ওর তো কিছুই মনে পড়ে না, তবে ওর মনে হচ্ছিল ও কিছু ভুলে গেছে। কিছুদিন পর বিজনেস ট্রিপে আবারও ওরা ওই জায়গায় যায় যেখানে একবার হাইমিং ওকে প্রপোজ করার চেষ্টা করেছিল। হাইমিংয়ের মনে হচ্ছিল ও এখানে আগেও এসেছে, কিন্তু কার সাথে এসেছে সেটা মনে পড়ছিল না। এসব কষ্টে ওয়ান ড্রিঙ্ক করছিল আর সিস্টেমের উপর চিল্লাচ্ছিল। আবার ভাবে, যাক ভালোই হয়েছে, হাইমিংয়ের মনে এখন আর আমি নেই, তো আমি এখন সবসময় এখানে থাকতে পারবো, দূর থেকে ওকে দেখতে পারবো। এর মাঝে এখানে হাইমিং চলে আসে আর বলে, তুমি কাঁদছো কেন? ওয়ান বলে, কারণ আমার কাঁদতে ভালো লাগে, আমি কান্না করতে খুবই পছন্দ করি। হাইমিং তো বোকা হয়ে যায়। অন্যদিকে ম্যাং ম্যাং আর তিহানকে দেখি। আজ তিহান ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এতদিন ওরা কত সময় নষ্ট করেছে, এখন আর কেন দূরে থাকবে? ম্যাং ম্যাং তো খুশি খুশি ওকে হ্যাঁ বলে দেয়। পরের দৃশ্যে অফিসের সবাই হাইমিংয়ের জন্মদিন নিয়ে প্ল্যান করছিল। ওয়ান কিছু আইডিয়া শেয়ার করে। অ্যাসিস্ট্যান্ট ভাবে, ও তো নতুন নতুন ট্রান্সফার হয়ে এখানে এসেছে, ও বসের ব্যাপারে এত ভালো করে কিভাবে জানে। দেখতে দেখতে হাইমিংয়ের জন্মদিন চলে আসে। ওয়ান খুবই সুন্দর করে সব কিছুর আয়োজন করে। হাইমিংয়ের এটা খুবই পছন্দ হয়। হাইমিংয়ের কাছে একটা জেট মডেল ছিল না, ওয়ান ওর জন্য সেটা উপহার হিসেবে এনেছে। এখানে ওয়ানজুনও আসে, আর হাইমিং ওর সাথে খুব ভালো করে কথা বলছিল। সবাই তো হুয়ানের ব্যাপারে ভুলেই গেছে, আর বলতে থাকে হাইমিং আর ওয়ানজুনকে একসাথে কতটা ভালো লাগে। এসব শুনে হুয়ানের অনেক কষ্ট হয়, এজন্য ও এখান থেকে চলে যায় আর বিচ সাইডে বসে ড্রিঙ্ক করছিল। যাওয়ার আগে ও হাইমিংয়ের উপহারটা রেখে যায়। হাইমিং সেটা দেখেই ওকে কল করে। হাইমিং যখন জানতে পারে ওয়ান বিচ সাইডে বসে ড্রিঙ্ক করছে, হাইমিংয়ের ওর জন্য চিন্তা হচ্ছিল। এর মাঝে হুয়ানের হাত থেকে ফোনটা পড়ে ব্যাটারি খুলে যায়, যার ফলে ফোনটা বন্ধ হয়ে যায়। হাইমিংয়ের আরও চিন্তা হয়। এই সময় ও সি সাইডেই ছিল আর দেখে কেউ একজন পানিতে পড়ে গেছে। হাইমিং ভেবে নেয় হুয়ান মাতাল হয়ে পড়ে গেছে। যদিও ও পানিতে ভয় পায়, ও হুয়ানকে বাঁচার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। ওয়ান তো সাইডেই ছিল। ও যখন জানতে পারে হাইমিং সাঁতার জানে না, ওয়ানও জলদি ওকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আর জলদি হাইমিংকে সিপিআর দিয়ে বাঁচিয়ে নেয়। আর হ্যাঁ, এর ফলে হাইমিংয়ের সকল স্মৃতি ফিরে আসে। হাইমিংয়ের কষ্ট হয়, আমি কিভাবে তোমাকে ভুলে গেলাম, এতদিন তোমার কতটা কষ্ট হয়েছে। এরপর দুজনের প্রেম আবারও শুরু, দুজন একসাথে ভালো সময় কাটায়। পরদিন সকালে হুয়ান দেখে হাইমিংয়ের অনুভূতি আবারও 100% হয়ে গেছে। ওর তো কষ্ট হয়, ওকে ফিরে যেতে হবে, তবে যেটুকু সময় আছে ও হাইমিংয়ের সাথে সুন্দর করে কাটাবে। হাইমিং নিজে ওর জন্য কতগুলো নাস্তা বানিয়েছে। ওয়ান অনেক খুশি হয়। অফিসে ওরা আজ একসাথে আসে। সবাই তো ওদের দেখে অবাক, কবে থেকে ওনারা ডেট করতে শুরু করলো। ওদের কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, অফিসে কাদের রোম্যান্স চলছে? আর বসের কাছে নালিশ করতে গিয়ে দেখে বসই উল্টো প্রেম করছে। ওয়ান হেসে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস কবে থেকে আপনারা প্রেম করছেন? ও তো কিছুদিন আগেই এখানে আসলো। হাইমিং অবাক হয় যে সবাই ওদের ব্যাপারে সব কিছু ভুলে গেছে, যেন কেউ ইচ্ছে করে সবার স্মৃতি মুছে দিয়েছে। ব্যাপারটা ওর আজব লাগে। হাইমিংয়ের মনে পড়ে ও একবার হুয়ানকে পেজারে কথা বলতে শুনেছিল। ওর হুয়ানের আজব আজব আচরণগুলো মনে পড়ে। হাইমিং কিছুটা বুঝতে পারে। এভাবেই সময় পার হয়। লিদা ও কোম্পানি এখন আরও সুনাম কামায়। এবার তো হাইমিংয়ের বাবাও হাইমিংয়ের কাছে মাফ চায়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আসলে তো কোম্পানিটা তোমার কাছেই সুরক্ষিত। হাইমিং এতে খুশি হয়, আর হুয়ান ওর জন্য খুশি। দেখতে দেখতে চাইনিজ নিউ ইয়ারের দিন চলে আসে। হাইমিং হুয়ানের পরিবারের সাথে দেখা করে। হাইমিং নিজের পরিচয় দেয় ও হুয়ানের বয়ফ্রেন্ড। যদিও ওনাদের আগের কিছুই মনে ছিল না, এবারও বাবা আর মিকু ওকে খুবই পছন্দ করে। ওরা দুজনও খুবই খুশি। হাইমিং যখনই হুয়ানকে প্রপোজ করার চেষ্টা করছিল, হুয়ান সেটা এড়িয়ে যাচ্ছিল। ব্যাপারটা হাইমিংয়ের আজব লাগে আর বলে, তুমি ভালো করেই জানো আমি কেন তোমাকে এখানে এনেছি। হুয়ান বলে, আমি তোমাকে কারণটা বলতে পারবো না, তবে আমি তোমার সাথে থাকার জন্যই এটা করছি। যদিও আমার কাছে একটা দিন থাকে, সেটা আমি তোমার সাথেই থাকতে চাই। হাইমিংও ব্যাপারটা বুঝতে পারে। আমার মনে হয় কেউ আমাদের ভাগ্যটা আগে থেকেই লিখে দিয়েছে, তুমি যেমনটা বলবে তেমনই হবে।
রাতের বেলা সিস্টেম হুয়ানকে ওয়ার্ন করে, তুমি বারবার হিরোকে প্রপোজ করা থেকে আটকাচ্ছ। এজন্য সিস্টেমে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। 72 ঘন্টার মাঝেই প্রপোজ সম্পন্ন করতে হবে, আর তোমাকে ফিরতে হবে, না হয় কমিকের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হুয়ান অনেক কাঁদে। ও হাইমিংয়ের কাছে গিয়ে বলে, তুমি আমাকে প্রপোজ করতে পারো, তবে 72 ঘন্টা পর। হাইমিংও বুঝতে পারে এরপরই হয়তো ওরা আলাদা হয়ে যাবে, এজন্য ওরা নিজেদের সময়টুকু সুন্দর করে কাটাতে থাকে। সন্ধ্যায় ওরা জানতে পারে ম্যাং ম্যাং আর তিহান বিয়ে করতে চলেছে। হুয়ানের মনে পড়ে, এর মানে কালকের অ্যাক্সিডেন্টেই তিহান মারা যাবে। এজন্য ও হাইমিংয়ের সাথে মিলে পরদিন তিহানকে ওদের সাথেই ব্যস্ত রাখে। ফলে তিহান আর সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যায় না। হুয়ান ভাবে, তিহানের ভাগ্যটা তো বদলে গেছে, তাহলে হয়তো আমার ভাগ্যটাও বদলাতে পারবো। তিহান বাড়ি ফিরলে ও আর ম্যাং ম্যাং খুবই ভালো সময় কাটায়। দুজন তো কত প্ল্যান করে, কিভাবে ওদের বিয়েটা হবে, বিয়ের পর ওরা কতটা খুশি থাকবে। পরদিন হুয়ান ম্যাং ম্যাংয়ের সাথে ওদের বিয়ের ড্রেস চুজ করতে যায়। কিন্তু তখনই খবর আসে তিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তিহান সেখানে মারা যায়। মানে ওরা যাই করুক কাহিনী চেঞ্জ করতে পারবে না। হাইমিং বুঝতে পারে যেটা হওয়ার সেটা হবেই। ম্যাং ম্যাং তিহানকে হারিয়ে অনেক ভেঙে পড়ে। যে মানুষটাকে কতটা কষ্ট করে ও পেয়েছে, তাকে বেশি দিন কাছেও পেল না। এখানে হাইমিং আর হুয়ানের মনটাও খারাপ। আজই শেষ দিন। দুজন একসাথে ঘুরতে বের হয়। হাইমিং ওর সকল ইচ্ছেগুলো পূরণ করে, যেভাবে হুয়ান ওর সাথে জীবনটা কাটাতে চেয়েছে। এরপর ওরা ওদের পছন্দের অন্থনও খেতে যায়। হাইমিং আজ সেই শেফের থেকে রেসিপি নিয়ে নিজেই হুয়ানের জন্য অন্থন বানায়, আর সেই রেসিপির কাগজটা ওর পকেটে ঢুকিয়ে দেয়। এখন এটা দেখো না, ঠিক সময় হলে সেটা দেখো। এখান থেকে হাইমিং ওকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে। দুজন এখানে অনেক ভালো সময় কাটায়। অবশেষে হাইমিং ওকে প্রপোজ করে দেয়। আমি জানি না আমরা এক হতে পারবো কি না, তবে আমি সব সময় তোমাকে ভালোবেসে যাব। তো আমার সাথে সারা জীবন কাটাবে তো? হুয়ান কাঁদতে থাকে। হাইমিং বলে, হয়তো আমাদের কাছে সময় নেই, 1 মিনিট হোক বা 1 সেকেন্ড, সেটাই আমার কাছে আমার সারাটা জীবন। হুয়ান কাঁদতে কাঁদতে ওকে হ্যাঁ বলে। দুজন নিজেদের শেষ মুহূর্তটা সুন্দর করে কাটায়। আর এর সাথেই হুয়ান গায়েব হয়ে যায়। হাইমিং কাঁদতে থাকে। ও বুঝতে পারে হুয়ান নিজের দুনিয়ায় চলে গেছে। অন্যদিকে হুয়ান লাইভ স্ট্রিম করতে করতে বেহুশ হয়ে গিয়েছিল, আর হুশে এসেই ও হাইমিংকে খুঁজতে থাকে। কিন্তু কেউই হাইমিংকে চেনে না। ও ওর ম্যানেজারকে জিজ্ঞেস করে, হাইমিং না কোম্পানিটা কিনতে এসেছিল? উনি বলে, কোন হাইমিং? দেন ও জানতে পারে আজ তো 16 ফেব্রুয়ারি। যেদিন ও কমিকের দুনিয়ায় গিয়েছিল ওই দিন ছিল 26শে ফেব্রুয়ারি। মানে ও কিছুদিন আগে ফিরে এসেছে। ও কমিকের দুনিয়ায় যে যে জায়গায় গিয়েছে সেই লোকেশনে গিয়ে জায়গাগুলো খুঁজতে থাকে, তবে কিছুই পায় না। হুয়ান হাইমিংয়ের দেয়া অন্থনের রেসিপিটা ওর পকেটে পায়, যেখানে হাইমিং লিখেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা যেভাবেই হোক এক হবই, তুমি যেখানেই থাকো, যে দুনিয়াতেই থাকো, আমি সেখানেই পৌঁছাবো। এখানে আমরা দেখি আসল দুনিয়াতেও হাইমিংয়ের অস্তিত্ব ছিল। ওর কাছেও একটা পেজার আছে, যেটার মাধ্যমে ও নোবেল দুনিয়ার সব কিছুই দেখতে পায়। আসলে হাইমিং যখন প্রথমবার হুয়ানকে দেখেছিল, এর আগেই হাইমিং নোবেলের দুনিয়ায় গিয়ে ওদের লাভ স্টোরিটা এক্সপেরিয়েন্স করে এসেছে। এ কারণেই ও হুয়ানকে দেখে তাকিয়েছিল, আরও চেয়েছে যেন হুয়ানও নোবেল দুনিয়ায় গিয়ে এসব অনুভব করে। আর এখন হাইমিং বুঝতে পারে হুয়ান নোবেল দুনিয়া থেকে ফিরে এসেছে। আরও ভাবে, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবই। ফেব্রুয়ারির 26 তারিখ চলে আসে। আজও হুয়ান লাইভ করে। আগে ভালোবাসা নিয়ে ওর যেমন ধারণা ছিল, এখন সেটা পুরো বদলে গেছে। হুয়ান বুঝতে পারে আসলে মানুষ যখন কাউকে ভালোবাসে তার জন্য সব কিছুই করতে পারে। একটু পর ওর কাছে একটা পার্সেল আসে। ভেতরে একটা জেট মডেল ছিল, আর সেখানে হাইমিংয়ের ঠিকানা দেয়া ছিল। ও জলদি সেদিকে যেতে থাকে। তখনই ও এখানে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। এমনকি ম্যাং ম্যাং আর তিহানকেও দেখে, যারা একসাথে খুবই খুশি ছিল। মানে এই দুনিয়ায়ও ওদের অস্তিত্ব ছিল, তবে ওরা হুয়ানকে চিনতে পারে না। হুয়ান খুশি হয় আর জলদি সেই মিউজিয়ামে পৌঁছায়। ও দেখে ও যেই জেট মডেলটা হাইমিংকে উপহার দিয়েছে সেটা এখানে আছে। এমনকি কমিক দুনিয়ায় ও যেটাতে কালার করেছিল সেটাও এখানে আছে। তখনই এখানে হাইমিং চলে আসে। অনেক দিন পর ওদের দেখা হয়েছে। দুজন দুজনকে দেখেই জড়িয়ে ধরে, কতটা মিস করেছে। তখনই সেই পুরনো কমিকের এন্ডিং নিজে নিজেই চেঞ্জ হয়ে যায়।
যে হিরো হিরোইন অবশেষে এক হয়েছে, তারা একসাথে সারা জীবন খুশি থাকবে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।